ঘুরতেছে ঘুরতেছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবকিছু ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আজকে মূলত আপনাদেরকে আসলে পড়ানোর জন্য আসি নাই। আহ, প্রতি প্রায় সময় তো আপনাদেরকে কিছু না কিছু জানানোর জন্য আসি। আজকে হচ্ছে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সামনে আসলাম। তো আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমরা তাহলে সামনে আসতে পারি। সবকিছু ঠিকঠাক কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট জাহেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইরফানুল হক যুক্ত হয়েছেন, শুনছি ভাইয়া এমদাদুল হক যুক্ত হয়েছেন, এবং সাইদুল হক বাপ্পি, তাইরিন মিতুল আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, এরপরে হচ্ছে আমরা 31 দেখতে পাচ্ছি। তো আজকে হচ্ছে মূলত কিছু মানুষকে কিছু আমার পেছনের গল্প শোনানোর জন্য আসলাম। অনেকে হয়তো এই বিষয়গুলো জানে না। রোদেলা বিকেল, আদাব। এরপরে হচ্ছে জাফর এমডি ইসমাইল, ইরফানুল, আপনার থেকে কিছু নসিহত চাই। আচ্ছা, এটার জন্য মূলত আসা, আর কিছু না। বরিশাল জেলা থেকে, চট্টগ্রামের বাইরে থেকে যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। চট্টগ্রামের বাইরে থেকে যারা আছেন তারা একটু জানাবেন। রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। সুপ্রিয়া দর, এমডি আলামিন বরিশাল থেকে, মাশাল্লাহ বরিশাল থেকে। এরপর হচ্ছে আবু জাফর এমডি ইসমাইল। আচ্ছা, সোহাগ ভাই বলেছেন নামের নিচে শব্দগুলো দেখে অনেক প্রশান্তি লাগলো। এই যে একটা সহকারী জজ সুপারিশ প্রাপ্ত, এটার জন্য আসলে অনেক সাধনা করতে হয় আর কি। ঠিক আছে, যারা আহ, কোনো সাধনা ছাড়া পেয়ে যায় তারা এটার মর্মার্থ আসলে বুঝতে চায় না বা বুঝতে পারেন আর কি। তো এটা আসলে এমনি চারটিখানি এমনি জাস্ট লিখে ফেললাম অনেক বছর পরে। আমি আমার একটা গল্প বলি। আমি যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলাম, তো তখন থেকেই আমি ওই জজ বা সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো তো শুনছিলাম। আমাদের সময় ওরকম দেখার সুযোগ হয় না খুব কাছ থেকে। ঠিক আছে, তো তখন আমরা কি করতাম, আমি কি করতাম, খাতায় যখন আমার নামটা লিখতাম, তখন আমি ছোট করে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওগুলো লিখতাম। এমনি এমনি লিখতাম কোনো কারণ ছাড়া। এরপরে যখন আবার থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার বা এলএলএম পড়তেছিলাম, তখনও কিন্তু ওই বিভিন্ন খাতার মধ্যে এটা লিখতাম, মানে সহকারী জজ। তো আসলে কপালে আল্লাহ তাআলা রাখছিল কিনা সেটা তো আমি জানতাম না, কিন্তু ওটা লিখতাম, প্রায় সময় খাতায় লিখতাম। তো এইটা হচ্ছে আসলে কি বলতাম, অন্যরকম একটা ফিলিংস, যে আজকে আপনাদের সকলের একটা আশা পূর্ণ করতে পেরেছি। তো একটা বিষয়টা হচ্ছে, আমি চেষ্টা করেছি, ঠিক আছে, আমার পক্ষ থেকে আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়েছি। কিন্তু এই ডেডিকেশনের পেছনে আমি যখন কয়েকবার ব্যর্থ হচ্ছিলাম, কিছু মানুষ মন থেকে দোয়া করেছে, একদম দূর থেকে চেয়েছেন যেন আমি হই। অনেক মানুষ, এবং অনেক মানুষ এটা চেয়েছে যেন আমি তাদের নিজেদের ভাই, তাদের আপন কেউ। এটা আমি খুব কাছ থেকে লক্ষ্য করেছি। আহ, আচ্ছা, আমরা একটু দেখি। শেয়ার অপশন অফ, কেন শেয়ার অপশন অফ এরকম হলো কেন? এটা, এই আইডিটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। এটা শেয়ার অপশন অফ হওয়ার কোনো রিজন তো দেখি না। আচ্ছা, গ্রুপের মধ্যে আমি একটু করে সময় নিচ্ছি। ভিজিবল হাইড গ্রুপ, অল পোস্ট অ্যাপ্রুভাল, এটা কোথায় গিয়ে দিতে হয় এটা তো বুঝতেছি না। আচ্ছা, পেজ পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, না এটা তো অন আছে। এটা পেজেস ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, এটা কি কারণে হয়তো জানি না আসলে। এই যে আমরা যখন লাইভে যাই
তখন এটা এরকম দেখাই কেন? আমারও খুব স্বপ্ন আমার নামার আগে অ্যাডভোকেট শব্দটা থাকবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তাইরিন মিথুল এবং সালিম উদ্দিন, ওয়ালাইকুম সালাম, আবু জাফর লক্ষ্মীপুর জেলা থেকে, মাশাআল্লাহ, এবং হোসেন ফাইজুন, ভেরি গুড, শিল্পী আক্তার সাইদুল। তো এখন আসি, মূল কথায় আসি। তো আমরা যখন কোনো একটা সফলতা অর্জন করি, ওই একটা দিনে কিন্তু আমরা অনেক এনজয় করি, অনেক উপভোগ করি, কিন্তু এটার পেছনে কিন্তু অনেক নির্ঘুম রাত থাকে, পরিশ্রম থাকে, সাধনা থাকে। এটা হয়তো অনেকেই ফিল করতে পারে, অনেকেই বুঝতে পারে যে অনেক কষ্ট হয়। একটা একটা সফলতার পেছনে মানুষ অনেক ডেডিকেশন থাকে, কিন্তু সত্যিকার অর্থে হচ্ছে এই যে কতটুকু সে সাধনা করেছে, কতটুকু পরিশ্রম করেছে, একমাত্র ওই ব্যক্তিই জানে। আমি আজকে এই প্ল্যাটফর্মে, আজকে এই জায়গায় আসার কিছু কারণ আছে। কারণগুলো হয়তো শেয়ার অপশন চালু আছে, তো হ্যাঁ, এটাই বলতেছি, শেয়ার করতে পারবেন। তো আমি আমার এই সফলতার পিছনে অনেক মানুষ দোয়া করেছে, এবং তারা যখন একের পর এক ব্যর্থ হই, তারা কিন্তু অনেকভাবে চেয়েছে যেন আমি এই প্ল্যাটফর্মে আসি এবং এই জায়গায় আসি, এই যে সহকারী জাজদের তালিকায় আসি, এইটাই তারা কিন্তু মন থেকে চেয়েছে। তো প্রত্যেকটা সফলতার পেছনে কিন্তু মানুষের দোয়া থাকে। তার মা বাবার দোয়া যেমন থাকে, তার পরিবারের দোয়া যেমন থাকে, ফ্যামিলির, ঠিক তেমন বাইরের মানুষেরও দোয়া থাকে। তো আমি আসলে এটা আসলে কখনোই কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না, ধন্যবাদ দিয়ে কখনো শেষ করতে পারবো না। আমি দেখেছি এমন কিছু মানুষ আমাকে ভালোবাসে, দূর থেকে ভালোবাসে, তার যারা কখনো আমাকে একবারের জন্য দেখে নাই, মানে আমাকে কখনো আমার সাথে কথাও বলে নাই, একটা শব্দ কথাও বলে নাই, আমাকে তারা ভালোবেসেছে দূর থেকে। তো শাক কয়নের শেষের দিকে তারা কয়েকটা আলোচনা করবেন দয়া করে। আলামিন ভাই, আমি অবশ্যই আপনাদের কথা দিয়েছি, এই শাক কয়নের লাস্ট পার্টটা আমি অবশ্যই লাইভে ক্লাস নিব আপনাদের, ঠিক আছে? আপনারা একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? সফলতার গল্পগুলো শুনলে মানুষ উৎসাহিত হয়, ঠিক আছে, ইন্সপায়ার্ড হয়। তো এই জিনিসগুলা সবাই একটু শেয়ার করে দিবেন, মেনশন দেওয়ার দরকার নেই, নিজেরা শেয়ার করে দিবেন গ্রুপের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আসি। আজকে আমি আসলাম লাইভে এই যে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। তার মধ্যে আমরা তো জানি সকল সফলতার পেছনে মানুষের অবদান থাকে, অনেক মানুষের দোয়া থাকে। তারপরেও এটা আপনাকে বিলিভ করতে হবে, কিছু মানুষের অবদান, কন্ট্রিবিউশন কিন্তু ডিরেক্ট থাকে, খুব ডিরেক্ট, একদম সরাসরি। অর্থাৎ আপনার সাথে একদম কর্পোরাল, ইনকর্পোরাল না, একদম ফিজিক্যাল কি থাকে, অ্যাটাচমেন্ট থাকে। তো সেই জায়গায় আজকে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি যখন লিগ্যাল হোমটা প্রতিষ্ঠা মানে শুরুর দিকে আর কি প্রতিষ্ঠা করতে যাচ্ছিলাম, তখন আমার স্টুডেন্ট ছিল হচ্ছে 18 থেকে 20 জন। আমার লিগ্যাল হোমের মধ্যে 18 থেকে 20 জন শুধুমাত্র সদস্য ছিল। সেই সময় কিন্তু আমার অ্যাকাউন্টও কি ছিল, মোটামুটি ফাঁকা টাইপের ছিল আর কি। তারপর আমি ওটা চিন্তা করি নাই কত টাকা লাগবে, কি করতে হবে, বা কোথায় ক্লাস নিলে আমার খরচ কম যাবে, আমি কিছু চিন্তা ভাবনা করি নাই। আমি শুধু চেয়েছিলাম কি, মানে আমি একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব এবং একই সাথে তাদেরকে একটা বেস্ট একটা সার্ভিস দিতে যাব, আমি সার্ভিস দিব, সেবা দিব, ঠিক আছে? আজকে আসলে মূলত এই লাইভটা আসলে গোছানো না, গোছালো কথাবার্তা, আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে, আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যেটা আমি সরে যাচ্ছি আসলে মূল পয়েন্ট থেকে। তো এই জায়গায় আমাদের সফলতার, প্রত্যেকটা সফলতার পিছনে কিছু মানুষের ডিরেক্ট অবদান থাকে। তো দেখেন, আমি যখন ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটা প্রতি যেখানে আমি এঙ্গেজ হয়ে যাচ্ছিলাম, তখন আমার প্রথম দিকে আমার মেন্টর ছিল না তেমন, আমি একজনই মেন্টর ছিলাম। অর্থাৎ লিগ্যাল হোমের অনলাইন এবং অফলাইন, অনলাইন হয়েছে অনেক পরে, কিন্তু অফলাইন যখন করছিলাম তখন সকাল দুপুর সন্ধ্যা রাত 4টা ক্লাস বা 3টা ক্লাস আমাকেই নিতে হতো। তার মানে আমি কি করতাম, আমি ক্লাসগুলো নিতাম, কারণ এখানে মেন্টর ছিল না। আবার আরেকটা বিষয়, মেন্টর থাকতো, তখন তো আমার প্রতিষ্ঠান থেকে ইনকাম আসতো কম। এখন আমি যে ইনকামগুলো আসে সেগুলো যদি আমি মেন্টরের মাধ্যমে দিয়ে ফেলি, মানে মেন্টরের মাধ্যমে ক্লাস নিয়ে ফেলি, তাহলে আমার প্রতিষ্ঠানে শূন্য, আমি কিছু পেতাম না, বা আমার কষ্টটা সার্থক হতো না। এটার জন্য আমি সবগুলো ক্লাস নিতাম। এখন ইন দ্য মিন টাইম আমি এটা প্রতিষ্ঠা হয়ে গেল, সব জায়গায় একটু মোটামুটি সুনাম কুড়িয়েছে, সব জায়গায় অল্প সময়ের মধ্যে সব জায়গায় এটা নামটা মোটামুটি অনেকের মুখে মুখে হয়ে গেছে লিগ্যাল হোম। এখন পরবর্তীতে আমাদের বিজিএস সার্কুলার দিয়ে দিল, প্রিলিমিনারি ডেট দিয়ে দিল। এখন প্রিলিমিনারি ডেট দিয়ে দিছে, কি হয়েছে, আমার একটা কনফিডেন্স আছে, আমি অল্প সময়ে প্রিপারেশন নিয়ে কিন্তু আমি প্রিলি পাস করতে পারবো। তো আজকে কিছু অসত্য কথা আমি আপনাদের সাথে শেয়ার করব,
যেখানের মধ্যে বিন্দু মাত্র কি নাই, মানে ভেজাল নাই, ঠিক আছে। তো এটা করলাম। ইন দ্য মিন টাইম আবার আমার একটা বিজিসি ট্রাস্ট থেকে অফার আসছে যেন আমি অ্যাডজান্ট হিসেবে জয়েন করি। আমি অ্যাডজান্ট হিসেবে জয়েন করে ফেললাম। সুযোগটা যেহেতু আসছে কাজে লাগালাম। একটা ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে আসলে কিন্তু অনেক বড় সম্মানের। মূলত আমি টাকা পয়সা না, শুধু একটা সম্মানের জন্য অল্প সময়ের মধ্যে আমি বিজিসি ট্রাস্টে আমি জয়েন করি অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে। এদিকে আবার বিজিএস এর আপনার সার্কুলারও দিয়ে দিছে। তাহলে দেখেন, এদিকে আবার আমার লিগ্যাল হোমের মধ্যে 3টা ক্লাস নিতে হয় ডেইলি, 2 থেকে 3টা ক্লাস নিতে হয়। অর্থাৎ আমি হিসাব করে দেখলাম প্রতি মাসে আমার 24 থেকে 26টা ক্লাস নিতে হয় প্রতি মাসে, প্রতি মাসে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে এতগুলা ক্লাস, আবার বিজিসিতে ক্লাস নেয়া, সবগুলো মিলিয়ে আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে উঠছিল, খুব কষ্ট। মানে আমি আসলে এটা পেরে উঠছিলাম না, মানে আমি সব সময় আজকে স্বপ্নের গল্প শোনান। তো দেখেন, আমার ওয়াইফকে বলতাম যে আসলে আমি তো পারবো না মনে হয় এবার জুডিশিয়ারিটা ভালো মতো দিতে। তো ওই যে বলে না, একজন সৎ সঙ্গী থাকলে, একজন ভালো মনের সঙ্গী থাকলে জীবনের সবকিছু মানে আপনার সাঁতরানো যায়, আপনার সবকিছু কাটিয়ে উঠা যায়। তো এই ক্ষেত্রে কোর্টে শুনানি করার ইচ্ছে, ইনশাআল্লাহ কুমিল্লা জজ কোর্টে হয়তো দেখা হবে কোনো একটা দিন। তো আমি, দেখেন একটা বিষয়, ওই সময়ে আমার জন্য 3টা মানুষ, মানে এটাকে বলা হয় ফেরেশতা হিসেবে আসছিল আর কি, না হলে কিন্তু হতো না। এটা হচ্ছে আমি আজকে এদের এদের কথাটা যদি আমি শেয়ার না করি, এটা অন্যায় হয়ে যাবে। আমি কিন্তু এদের 3জনের নাম কোথাও ধরি নাই, এই 3জনের নাম আমি কোথাও ধরি নাই, কিন্তু আজকে লাইভে বলতে হচ্ছে। এই 3টা মানুষ আমার জীবনে, আমি নামগুলো একটু লিখতেছি দেখেন, দীপঙ্কর বড়ুয়া এবং জোসেফ। এগুলোকে হয়তো আপনারা চিনবেন না। এরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23তম ব্যাচের স্টুডেন্ট, ছাত্র। আমি 22তম, তারা 23তম। তাদের সাথে আমার পরিচয় অনেক দিনের। তো একদিন তারা বললেন, ভাইয়া জুডিশিয়ারি দিবেন, কিন্তু কি করতাম বলেন, আসলে সত্য কথা বলতে গেলে একটু খারাপ লাগে, এটা চলে আসে। তো আমি আমি যখন এই আপনার ক্লাস শেষ করতাম সকালের দিকে, দুপুরের দিকে এবং বিকেলের দিকে, তো শেষ করার পর আমি হাঁপিয়ে যেতাম। 3টা ক্লাস হিসাব করে দেখেন, 3টা ক্লাস 2 ঘন্টা করে হলো কত ঘন্টা, 6 ঘন্টা। 2 ঘন্টা করে হলো, যদি দুটাও নিই 4 ঘন্টা করার পর হাঁপিয়ে যেতাম। তারপর ওরা বলতো, ভাইয়া আপনাকে পড়তে হবে। হেফজুর রহমান, ইমন এবং দীপঙ্কর বড়ুয়া, এরা। তো এটা কিন্তু আমার বয়স, বয়সে ছোট। এই ছেলেটা, এই দীপঙ্কর বড়ুয়া ছেলেটা, প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে ওঠার আগে ডেকে দিত, প্রতিদিন। তাই একদিন তারা বললাম, তুই তো বেটা আমাকে যে কল দিয়ে ডেকে দিচ্ছস, এটা তো অনেক টাকা যাচ্ছে। বলো সমস্যা নাই, আমার বড় ভাইকে ডাকতেছি। এই মানুষগুলো প্রায় বছরের পর বছর লাইব্রেরিতে পড়ে থাকতো পড়াশোনার জন্য, শুধুমাত্র একটা আশা পূর্ণ করার জন্য।
আমার রেজাল্ট যেদিন দিল সব তো আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এই তিনজনের কথা শুনে আমার খুব খারাপ লাগছিল যে তারা আসে নাই। এই তিনটা মানুষ মানে আমার জীবনে দূত হয়ে আসছিল, মানে ফেরেস্তা হয়ে আসছিল। আচ্ছা যাই হোক, এখন আমাকে নিয়ে যেত, আমি হাঁপিয়ে গেলেও তারা বলতো আপনাকে পড়তে হবে। তারা আমাকে নিয়ে গ্রুপ স্টাডি করতো। এবং আরেকটা বিষয় বলি, কোন একটা সফলতা অর্জন করলে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। যার ধরুন আপনি সফলতা অর্জন করছেন, কোন একটা সফল হয়েছেন কোন একটা জায়গায়, কেউ যদি আপনাকে একটা টাকা দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করে থাকে, সেটা আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। না হলে কিন্তু আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি হয়ে যাবে, বেজার হয়ে যাবে। তো এই তিনটা মানুষ আমার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছে, ওরা আমাকে ডেকে ডেকে নিয়ে যেত। বললাম না, এটা আমি এরকম মানুষগুলো আমি পেয়েছি আমার জীবনে। তারপর একসাথে গ্রুপ স্টাডি করতাম। আমি কখনো হাঁপিয়ে গেলে বললাম যে আসেন পানিকে আবার শুরু করি, এরকম। এই যে এই ছেলেটা দীপঙ্কর বড়ুয়া প্রতিদিন আমাকে কল দিছে, প্রতিদিন। ওর সাথে আমি গ্রুপ স্টাডি করতে না গেলেও, ভাই আপনি উঠছেন, উঠে যান, তাড়াতাড়ি উঠে যান, 8টা 8:30 9টার দিকে কল দিয়ে ডেকে দিত। এবং জোসেফ বলতো ভাই আসেন গ্রুপ স্টাডি করি। আর ইমনের সাথে তো অনেক আগে থেকে পরিচয়। আবার এই দুজনের সাথে আগে ইমনের সাথে পরিচয়, ইমনের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, এরকম। এই ছেলেগুলোর কারণে আমি পড়ার মধ্যে আগ্রহ ফিরে ফিরে পেয়েছি। দেখেন এখন আরেকটা বিষয় বলি, আমি যখন এই 3টা ক্লাস নিয়ে 6 ঘন্টা ক্লাস নিয়ে যখন আমি আবার ক্যারিয়ারের লাইব্রেরিতে যেতাম, ওরা অনেক হেল্প করেছে আমাদেরকে, যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা যেভাবে বলি ঠিক সেভাবে করেছে। আজকে পাবলিকলি বলতে হয়, এই যে ক্যারিয়ারের যে মানুষগুলা খুবই ভালো মানুষ, মন মানসিকতা খুবই ভালো। যাই হোক, এখন ওইখান থেকে আমি 6 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আবার ক্যারিয়ারে যেতাম। ওখানে আবার আমরা 10:30 পর্যন্ত পড়াশোনা করতাম, বা 10:45 পর্যন্ত, অনেক সময় আবার 10টা বাজে। ওরা লাইব্রেরিটা কিন্তু বন্ধ করে দিত 9টায়, শুধুমাত্র তারা আমাদের জন্য, এই 4-5 জনের জন্য তারা 10টায় 10:30টায় লাইব্রেরি বন্ধ করতো। মানে তারা আমাদেরকে এমন ফ্যাসিলিটিস দিয়েছে, কারণ বাসায় পড়াশোনা হবে না এটা ভেবে বিভিন্ন ধরনের মোবাইল স্ক্রল করতে হবে। এখন সেই ক্ষেত্রে আমি বাসায় আসতাম, বাসায় তাও হাঁপিয়ে হাঁপিয়ে আসতাম। এই যে গাড়ি করে আসার পরে বাসায় উঠতাম, বাসায় আসার পরে দেখেন ঘরের মানুষগুলো তো বুঝার কথা, আমি ফ্রেশ হওয়ার পরে আমার ওয়াইফে বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসো, কি খাবা বলো, আমি রেডি করে দিব। দেখেন আমি সারাদিন 6 ঘন্টা ক্লাস নিলাম, আবার লাইব্রেরিতে গিয়ে 3-4 ঘন্টা পড়লাম, 3 ঘন্টা। আবার সেখান থেকে আসার পর বাসায়ও আমাকে রিল্যাক্স দেয় নাই আমার ওয়াইফ। আমার ওয়াইফ বল তোমার সামনে পরীক্ষা, তোমার পড়তে হবে, পড়াশোনা করতে হবে তোমাকে, এটা এরকম বলে নাই যে সারাদিন পরিশ্রম করছো রিল্যাক্স করো ঘুমাই যাও, এরকম বলে নাই। যতক্ষণ পারো পড়াশোনা করো, এরপর হচ্ছে তুমি ঘুমাই যাও, আর্লি ঘুমাই যাও। আমি মোবাইল নিয়ে, হাতে মোবাইল নিয়ে স্ক্রল করলে ও রেগে যেত, বলে যে মোবাইল যতক্ষণ স্ক্রল করতেছো ততক্ষণে পড়াশোনা করো, এরকম। আমি একটা বিষয় শেয়ার করতে হয় যে এগুলো আসলে পাবলিকলি বলা ঠিক না। আমি যখন বিজিজি ট্রাস্টে জয়েন করি, তখন আমাদের কিন্তু সকাল 6টার দিকে উঠে যেতে হয়। আমাদের গাড়ি ওদিক থেকে নিয়ে যায়, অর্থাৎ এই বদরার মোড় থেকে নিয়ে যায়। তো সেজন্য আমাদের 6টা দিকে উঠে যেতে হয়। 8টা 5-এর দিকে, 8টার দিকে লাস্ট গাড়ি। এখন গাড়ি ওদের গাড়িতে করে যদি আপনি যেতে না পারেন, নিজের লোকালে করে যেতে হবে আপনাকে, মানে বাইরের গাড়িতে করে। এটার জন্য আমরা একটু শান্তি মতো যাওয়ার জন্য ওই গাড়িতে করে যাই। তো এখন আমি 6 মাস মতো আমি বিএসসি ট্রাস্টে রেগুলার ক্লাস করেছি, সপ্তাহে 3 দিন 2 দিন এরকম। আমি এমন কোনো দিন পাই নাই যে সে আমার পরে উঠেছে ঘুম থেকে। আমার ওয়াইফ, সে কখনোই আমার পরে উঠে নাই, আমার আগে উঠেই ঘর ঝাড়ু দিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবার দিত। মানে আমার ওর কথা হচ্ছে আমি খালি মুখে ঘর থেকে বের হতে পারবো না, খেয়ে বের হতে হবে। আরো খাবার কয়টা 2-3টা করে ফেলে, এত সকাল সকাল ভোরে উঠে এতগুলো কি খাওয়া যায়? কখনো খাওয়া যায় না। তো এখন সে এমন কোনো দিন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, সে কখনো ঘর ঝাড়ু না দিয়ে, আমাকে খাবার না দিয়ে কখনো আমাকে বের হতে দেয় নাই, এই 6টা মাসের মতো, যতদিন আমি বিজিতে ছিলাম অতদিন। এরপর হচ্ছে আমি আসি, ও এমনও হয়ে গেছে যখন কারেন্ট চলে যায়, আমি পড়তেছিলাম, তখন আমি গেমে যেতাম।
কারণ কারণ আসে তো 1 ঘন্টা পর, 1.5 ঘন্টা পর, এরকম আধা ঘন্টা পর, ঠিক আছে। তো এখন ও আমার উপর পাকা করতে থাকে, তুমি পড়ো, সমস্যা নাই, এরকম। আর মাঝে মাঝে এমন হয়ে গেছে যে পড়তেছিলাম, পড়তে পড়তে একদম আমার লুঙ্গিটা ভিজে গেছে গা ঘামে, এরকম চেয়ারের মধ্যে লুঙ্গিটা ভিজে গেছে। এখন ও পাকা করতে থাকতো, ওকে বললাম তোমার কষ্ট হবে, তোমার দরকার না, আমি পড়তেছি, সমস্যা নেই, কারণ আসবে তো, কারেন্ট একটু পরে চলে আসবে। ও বলছে না তুমি পড়ো, ও আমার মাথার উপর পাকা করতে থাকে। তো এখন কথা হচ্ছে এই যে একটা সহযোগিতা আমি ডিরেক্ট পেয়েছি কিছু মানুষ থেকে। আমার মা কিন্তু তাকিয়ে থাকতো। আমার মাকে আমি যে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, আমি সবসময় বলতাম না যে আসলে একটা নিজের কাছে খারাপ লাগে যে বারবার ব্যর্থ হচ্ছে এটা। তো আমি ঢাকা গেলেই আমার আম্মা মনে করে আমি পরীক্ষা দিতে গেছি, এরকম। এই বয়স্ক মানুষটা আজকে অনেক বছর ধরে তাকায় আছে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে বললাম, এই মানুষগুলোর কারণেই আজকে আমি আমার নামটার পেছনে আমি এটা লিখতে পারতেছি, এবং আপনাদের দোয়ার কারণে। তো আমি মনে করি যে আসলে আপনাদের যদি আমি মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করতে না পারি, তাহলে আমার জায়গায় আমি সার্থক নই। কারণ আমি নিজেই ব্যক্তি, তো নিজেকে নিয়ে নিজে ব্যক্তি হতে পারে না। সবার দোয়া, মানুষের দোয়া, মা বাবার দোয়া, সবার দোয়া নিয়ে তো আমি ব্যক্তি সাইমন। তো এখন কথা হচ্ছে এরা এরা এদের রেজাল্ট কিন্তু আসে নাই, এটা আমাকে খুব বেশি পীড়ে দিয়েছে, আমি কাউকে বুঝতে দিই নাই। হ্যাঁ, আমি আনন্দ করতেছি, আমি সবকিছু করতেছি, কিন্তু যেখানে যাই আমার রেজাল্টের সাথে সাথে আমার ওদেরও কথা মনে পড়ে। একসাথে পড়াশোনা করেছি, এই বেচারারা অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে, কিন্তু জুডিশিয়ারি স্বার্থপর। এই জুডিশিয়াল সার্ভিস, বিএসসি, বিজিএস খুবই আপনাকে স্বার্থপর একটা জিনিস। এখানে কাকে কখন কিভাবে আল্লাহ তাআলা আসলে বা তারা যে নেয়, এটা আমরা আসলে বুঝতে পারি না, কখন তারা গ্রহণ করে কাকে, সেটা। তো এই ক্ষেত্রে আমি এটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আমি 3টা 4টা ক্লাস নিতাম, আবার লাইব্রেরিতে গিয়ে রাতে পড়তাম, সব ঘেমে অবস্থা একাকার, ঠিক আছে, কাপড় দিয়ে গন্ধ বের হতো। এটা বাস্তব কথা বলতেছি, কাপড়ের গন্ধটা আমার নিজেরই ভালো লাগতো না। সারাদিন আমার এমনও হয়ে গেছে, মানে আমার 2:30 3টা হয়ে গেছে, 3টা, আবার কিছুক্ষণ পড়াশোনা করার পর আবার 8টা থেকে 9টা থেকে পড়াশোনা শুরু করতাম। যেদিন আমার লিগ্যাল হোমের ক্লাস থাকতো না, সেদিন কিন্তু 8টার দিকে আবার 9টার দিকে আবার লাইব্রেরিতে চলে যেতাম। এইভাবে করে এই কষ্টগুলো কাউকে কখনো শেয়ার করি নাই, এবং কাউকে দেখাই নাই যে আমি কষ্ট করতেছি সেটা। কিন্তু তবে এটা ঠিক যে আহ কি বলতাম, তো আসতাম যেতাম এভাবে করে। তবে আমার একটা স্বপ্ন ছিল যে আমার আমি যখন অনার্সিটি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তখন আমি দুটো সাবজেক্টে টিকি, একটা হচ্ছে আপনার লতে, আর একটা হচ্ছে বিবিএতে। তো আমার বাবাকে আমি ফোন দিয়েছিলাম যে কি বাবা, আব্বা আমি কোথায় অ্যাডমিশন নিব। আমি দুটোতে টিকেছি, সেটা হচ্ছে একটা বিবিএতে আর একটা লতে। আমার আব্বা বলার অবশ্যই লতে পড়বি। সেদিন আমার আব্বা অনেক খুশি হয়েছিল, এবং বলছিল কি তুই লতে পড়বি এবং তোকে জজ বানাবো ফোনে। জজের অর্থ আমি বুঝতাম না, ম্যাজিস্ট্রেটও বুঝতাম না তখন। এটা কোত্থেকে হয়, আমাদের ডিপার্টমেন্ট থেকে যে জজ হয়, মানে আমাদের সেক্টর থেকে, এই লাইন থেকে, সেটা আমরা জানতাম না, আমি জানতাম না। তো আমি ল পড়ার প্রতি আবার একটা অনীহা ছিল যে অ্যাডভোকেট হব, মানুষ উকিল বলবে, এই বলবে, সেই বলবে, এটা আমার খুব খারাপ লাগতো। মানে আমি শুনতাম যে আমার এগুলো মনে হয় এগুলো ভালো লাগে না, আমার ওদিকে মন টানে না। তো এটার জন্য আমি কি করলাম, আমার আব্বাকে বলবো লতে পড়বো, বলছে লতেই পড়বি। এখন আব্বার উপদেশ, আব্বার আদেশ মানতে হবে, লতে নিয়ে নিলাম। কিন্তু সেদিন আমার আব্বা মনে মনে একটা ধারণ করেছিল যে আমার ছেলেটা জজ হবে, আমার ছেলেটা বিচারক হবেন, এটা। এবং আমি লতে টিকার পরে আমার আব্বা এলাকার কয়েকজন মানুষকে সহকারে মানে চা খাওয়াই বলতেছে আমার ছেলে লতে টিকছে, ও একদিন বিচারক হবে, জাজ হবে, এরকম। আমার বাবা বেঁচে বেঁচে থাকাকালীন আমি একবার পরীক্ষা দিতে পারছিলাম। তো আমি যখন ব্যর্থ হয়েছি, আমার রেজাল্ট আসে নাই, তো আমার আব্বা বলছিল কি, এ, আমার আব্বা ছিল কি না ছিল না এটা তো শিওর মনে পড়তেছে না, 18র দিকে আমরা দিই নাই, মেবি 19-এ দিছিলাম। না, আমার আম্মা বলছিল যে এটা, এই কথাটা।
আমার আম্মা বলছিল যে তোর আব্বা বলে গেছে যতদিন পর্যন্ত মানে তোর বয়স থাকে, এই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, ঠিক তুই ততদিন তুই পরীক্ষাটা দিয়ে যাবি। এরকম। আমার আব্বা 2018 সালে মারা গেছে এপ্রিলে, আমার আব্বা। এবং হাসপাতালের বেডে আমার আব্বা আমাকে ওসিয়ত করে দিয়ে গেছে যে এই যে এই পরীক্ষাটা তোর যতদিন পর্যন্ত বয়স থাকে ঠিক ততদিন পর্যন্ত দিবি। এবং আমি 3rd ইয়ারে, 3য় বর্ষে আমি পরীক্ষার ইয়ার ড্রপ দিতে চেয়েছিলাম আমার আব্বার কারণে। আমার আব্বা অসুস্থ ছিল, ক্যান্সার আক্রান্ত ছিল। তো আমি আমার আব্বাকে বললাম এখন তো আশেপাশে কেউ নাই, সবাই আসে আর যায়, কিন্তু আমাকে রেগুলার থাকতে হবে আপনার পাশে। বলে যে থাকলেও তোর পড়া তোকে পড়তে হবে, কোনো ইয়ার ড্রপ দিতে পারবি না। আমার আব্বা আমার আব্বা আমাকে 12টার দিকে পাঠাই দিত। আমি আসার পর আবার বাসায়, তখন ব্যাচেলর ছিলাম, আবার 1টার দিকে আমি পড়তে বসতাম। এবং আমার বন্ধুরা রাইহান সুবহানরা অনেকে অনেকবার গেছিল হাসপাতালে। তারা গিয়ে বলতে কিসের ইয়ার ড্রপের কথা বলতেছিস। আমার বন্ধু হয়তো জানে, সবকিছু মনে আছে। আমি যখন বলছিলাম বন্ধু আমি পরীক্ষা দিতে পারবো না 3rd ইয়ারের, আমার আব্বার কারণে আমি পড়তে পারতেছি না, এই বছর আমি ইয়ার ড্রপ দিই। ওরা সবাই আমাকে বুস্ট আপ করছে, বকা দিছে, বলে যে উল্টো পাল্টা কথা বলিস না, ইয়ার ড্রপ হবে না, তোকে পড়তেই হবে, পড়বি, তুই পড়বি এবং তুই পারবি, দেখবি যে এই রেজাল্টে তোর আরো ভালো হবে। তারা এই কথাটা বলছিল এবং রাইহান সুবহান সেই কথাটাই বলছিল আমাকে। তো ওদের কথা উৎসাহ এবং আমার আব্বার বকাঝকা শুনে আমি পড়াশোনা করলাম। কয়েকদিন পরে আমার পরীক্ষা, এরপরে হচ্ছে পরীক্ষা দিলাম। ওরা সবাই সাক্ষী, আমার 3rd ইয়ারেই কিন্তু আমার রেজাল্টটা ভালো আসে অন্যান্য ইয়ারের তুলনায়। 1st ইয়ার 2nd ইয়ারের তুলনায় আমি 3.5 পেয়েছিলাম, 3.50। আমার আগের রেজাল্ট গুলা খারাপ। দেখেন মা বাবার দোয়া থাকলে। আবার এর 1 মাস পর আমার বাবা মারা যায়। তো দেখেন আমার বাবা বেঁচে থাকাকালীন আমি 1st ইয়ার 2nd ইয়ারের মধ্যে 3.50 পেলাম না। আর আমার আব্বার দোয়া নিয়ে, আমার আব্বার ইন্সপিরেশন, বন্ধুর ইন্সপিরেশন নিয়ে আমি 3.50 পেলাম। তো এখন কথা হচ্ছে দিন শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমি ডেডিকেশন দিয়েছি, পরিশ্রম করেছি। আমি কখনোই আমার যেটা টার্গেট ছিল, যেটা গোল, আমার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে আমি বিচ্যুত হইনি। আমি যাই করি না কেন এই মনের মধ্যে একটা শূন্যতা ছিল যে যে আমি অবশ্যই পড়বো, আমি অবশ্যই পারবো, আমি অবশ্যই পারবো, আমার দ্বারা সম্ভব। আমি সবাইকে বলতাম ঠিক আছে পরীক্ষা আগামী বছর দিব না, ভালো লাগতেছে না, এদিকে সেট হয়ে যাব। কিন্তু মনের মধ্যে একটা টার্গেট ছিল যে যে আমি এতগুলো জাজ করাচ্ছি, জাজ বানাচ্ছি, বা ওদেরকে আমি গাইডলাইন দিচ্ছি, তারা হচ্ছে, আমি কেন হতে পারতেছি না, এরকম একটা শূন্যতা আমার ভিতরে কাজ করত। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকের এই সফলতা বা আজকের এই দিনগুলো আমার জন্য একটা স্পেশাল। আমার জন্য একটা স্পেশাল যে কারণ আজকে যে আমি সফলতার গল্প শোনাচ্ছি, এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে আজকে শোনাচ্ছি। যেটাই হোক, একটা প্রতিষ্ঠান, নিজের গড়া প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি আমার সফলতার গল্প শোনাচ্ছি, 1 নাম্বার। 2য় নাম্বার হচ্ছে আমি আমার বই পড়েই, যেমন বিজিএস প্রিলি মাস্টার, এই বইটা লিখছি, অনেকে সহযোগিতা করেছেন। আমার বই পড়েই আমি অন্য কোনো বই আমি পড়ি নাই। আমি প্রিলির ক্ষেত্রে, রিটার্নের ক্ষেত্রে আমি আমার বইগুলো পড়েছি। আমি বেয়ারেক থেকে প্রিপারেশন নিয়েছি। আমি প্রতিবারে আমি প্রথম জুডিশিয়ারিতে আমি একটু অন্যান্য বই পড়ছিলাম, রেফারেন্স বই, গাইড বই, কিন্তু এইবারে কিন্তু আমি আমার বিজিএস প্রিলি মাস্টার বই থেকেই পড়েছি। আমি প্রিপারেশন নিয়েছি আমার বই কেন্দ্রিক, আমি অন্য কোনো বই পড়ি নাই। এটা আমি হলফ করে বলতে পারবো সব জায়গায়। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে এইবারে যে আমি রেজাল্টটা পেলাম এবং যে দেশ সারা হয়েছে প্রথম, হালিমাতুস সাদিয়া, সে কিন্তু আমার ডিরেক্ট স্টুডেন্ট, আমার সদস্য। অর্থাৎ আমি হয়েছি এবং আমার সদস্যকে নিয়ে কিন্তু এবার আমি জাজ হয়েছি। এটা আমার জন্য সবচেয়ে সুখকর জিনিস, আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয়। এবং হালিমাতুস সাদিয়া যে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, সে কিন্তু আমার রুম থেকেই হয়েছে। আমার পেছনে ছিল সেই সিট, সামনের দিকে আমি ছিলাম। সেটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। তো এখন বিষয়টা এই যে আমরা এতগুলো পরিশ্রম করে গেছি, হার্ডওয়ার্ক করে গেছি, এটা তো কাউকে দেখাই নাই বা কেউ বুঝতে পারে নাই। আমি আজকে লাইভটা আসতাম না, আমি ফেসবুকে একটা একটা ইয়া দিয়ে, একটা স্ট্যাটাস দিয়ে কিন্তু বলতে পারতাম যে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এটা কিন্তু না করে আজকে লাইভে কেন আসলাম? আমি দুটো ক্যাটাগরির মানুষের জন্য আসলাম, যারা এই বার কাউন্সিল যে প্রিপারেশন নিতে যাচ্ছেন এইবারে,
তাদের উদ্দেশ্যে। কারণ ম্যাক্সিমাম সময় আমরা দেখতেছি যে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, তাহলে হতাশ হলে তো চলবে না। আপনি পড়তেছেন, আপনি ভুলে যাচ্ছেন, আপনি পড়তেছেন, আপনি ভুলে যাচ্ছেন, মনে হচ্ছে আপনি কিছুই পারতেছেন না, এরকম মনে হবে। আমাদেরও মনে হয়েছে, আমরা তো মানুষ, আমরা তো হিউম্যান বিইং, আমরা ভুলে যাব, আমরা অনেক কিছু মনে রাখতে পারবো না, এটাই স্বাভাবিক। কিন্তু দিন শেষে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে না, পরিশ্রম করতে হবে না, ডেডিকেশন দিতে হবে না, দিতে হবে। দেখেন অনেকে বার কাউন্সিলের ইয়াটা পেয়ে, অর্থাৎ শিডিউল নোটিশটা পেয়ে এখন পড়াশোনা করতে আসছে। তাদের জন্য পাশ করাটা কি ইজি হবে? বলেন, কখনো ইজি হবে না, টাফ হবে। তারা যদি পাশ করতে চায় বর্তমান সময়ের বর্তমান প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী, তাদেরকে অনেকগুলো ডেডিকেশন দিতে হবে, অনেকগুলো ডেডিকেশন। আপনাদের চেয়ে যারা জানুয়ারি থেকে পড়তেছেন, যারা 1 বছর আগে থেকে বার কাউন্সিল প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু তাদের তুলনায় যারা নিউলি আসছে নতুন ভাবে, তাদের দ্বিগুণ পরিশ্রম করতে হবে, 3 গুণ পরিশ্রম করতে হবে। এই জিনিসটা আপনাকে ফিল করতে হবে। দেখেন একটা বিষয়, যতই বলি না কেন, আপনার ওই যে বলছিলাম গোলটা যদি, টার্গেটটা যদি আপনার ঠিক থাকে, এখন আপনি এটার মধ্যে আপনি হতাশ হবেন, আপনি আবার উজ্জীবিত হবেন, আবার পড়বেন, আবার ভুলবেন। দেখেন আপনি ভুলতেছেন, কিন্তু এই জিনিসটা আবার পড়তে থাকেন, আপনার কি হবে না, আল্লাহ তাআলা আপনাকে বিমুখ করবে না, আপনাকে হতাশ করবে না, আপনার প্রতি আল্লাহ তাআলা বিমুখ হবে না। যে পরিশ্রম করে তাকে আল্লাহ তাআলা দেয়। এই যে 2024 সাল, এই 2024 সাল আমার জীবনে স্মরণীয় বছর। আমি সবকিছু পেয়েছি 2024 সালে। আমি এমন কিছু বিষয় পেয়েছি যেটা হয়তো আমি শেয়ার করতেছি না। এই যে 2024 সালে আমি এমন বিষয়, এমন কিছু পেয়েছি আল্লাহ তাআলা থেকে, আসলে আমার চাওয়ার আর কিছু নাই। এই যে আজকে 2025 সালে এসে আমি রেজাল্টটা পেয়েছি, এটাও কিন্তু 24 সালের ফলাফল, তো এখন কথা হচ্ছে, দেখেন আমি পরীক্ষা দিতে গেছিলাম এর আগে, এমন হয়েছে আমি ঘুমাতে পারি নাই, আমার ওয়াশরুম করতে কষ্ট হয়েছে, ঢাকায় গিয়ে কিন্তু বমি হয়েছে। এটা একমাত্র হ্যাবজু রিমন সাক্ষী। আমরা কিন্তু এক রুমে থাকতাম। এটা মজারও বিষয়, একই সাথে কষ্টেরও বিষয়। গতবারে কিন্তু আমরা এক রুমে 3 জন থেকেছি, বড় রুম, 2টা খাট, একটা হচ্ছে আপনার ডাবল আর একটা হচ্ছে সিঙ্গেল। তো এই ক্ষেত্রে ইমন, আমি এবং দীপঙ্কর এক রুমে থাকতাম, আবার জোসেফ উপরে থাকতো। ওই রুমের মধ্যে আমরা অনেক, এই যে একটা কি চ্যালেঞ্জের মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি। আবার এর আগের পরীক্ষাটা, অর্থাৎ 16 জুডিশিয়ারিতে আমি আর ইমন ছিলাম। আমার তখন পাইলসের সমস্যা ছিল, বিভিন্ন ধরনের সমস্যা ছিল, আমার অ্যাজমার সমস্যা ছিল। এইগুলো নিয়ে আমি কি যে কষ্ট করে পরীক্ষা দিয়েছি আমার বলার মতো না। এটা আমি জানি, পৃথিবীতে একমাত্র আমি জানি কি রকম কষ্ট আমি করেছি। এটা আমার মতো কষ্ট হয়তো অনেকের না করে কিন্তু জাজ হয়ে গেছে, অ্যাভেলেবল প্রমাণ আছে। যারা ফার্স্ট টাইম জাজ হয়ে গেছে, তারা আসলে জাজ হওয়ার কি একটা অনুভূতি, এবং জাজ হওয়ার কি একটা কষ্টদায়ক একটা পথ, এটা তারা বুঝবে না। যারা 2-3 বার ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে, তারা বুঝবে এটা। এই ঢাকা শহরে 12 থেকে 15 দিন থেকে অ্যাডজাস্ট করে রিটেন পরীক্ষা দেওয়ার টানা, এটা কতটা অমানসিক নির্যাতন, এটা কতটা রোলার কোস্টার, এটা আসলে যেই দেয় নাই সে কখনো বুঝতে পারবে না। তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ হচ্ছে, যারা বার কাউন্সিল দিবেন এবং 18 জুডিশিয়ারি দিবেন, সামনে লেগে থাকতে হবে আপনাকে। আপনার সফলতায় বারবার ব্যর্থতা আসবে। আপনার সফলতার এই যেই পথ, সেই পথে বিভিন্ন রকমের কণ্টকাকীর্ণ জিনিস আসবে, অর্থাৎ স্মুথ হবে না জার্নিটা। জীবনে অনেক ধরনের বাধা আসবে, ঠিক আছে? এখন আমার জীবনে সবকিছু তো আসলে শেয়ার করা সম্ভব না এখন, কিন্তু এমন জীবনে কিছু জিনিস ফেস করেছি এবং আমি শিকার হয়েছি, যেগুলো আসলে কখনোই মনে রাখার মতো না। মানে এগুলো হচ্ছে, মানে কি বলতাম, আজকে আসলে অনেক কিছু আসতেছে না। বলছিলাম আপনাদের সাথে অনেক আড্ডা দিব, অনেক কিছু শেয়ার করব, কিন্তু আসতেছে না। এইটাও বলি আপনাদেরকে, আমি যখন লিগ্যাল হোমটা প্রতিষ্ঠা করছিলাম, তখন 18 থেকে 20 জন ছিল। এখন আমাদের প্রায় 1100 স্টুডেন্ট, 1100 জন প্লাস স্টুডেন্ট, সব মিলিয়ে এখন। এটা কয় মাসের মধ্যে, কয় বছরের মধ্যে, আপনারা সাক্ষী না? বলেন, সবাই তো আপনারা সাক্ষী আছেন।
এতগুলো মানুষ আল্লাহর রহমত আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এই যে আপনারা সব জায়গায় সার্কুলেট করেছেন। এই যে আমি কি কোনো ব্যানার লাগাতে গেছি কোথাও, নাকি আমি স্কুলে বা বিভিন্ন ল স্কুল বা ইউনিভার্সিটিতে আমি বলতে গেছি? না, সবগুলো আপনারাই করেছেন। তো এখন বলেন আমাকে, কেন লিগ্যাল হোমকে আপনারা ভালোবেসেছেন বলেন? কেন লিগ্যাল হোমের কর্মকাণ্ড আপনার ভালো লাগে? কারণ আমি ডেডিকেশন দিয়েছি, আমি ডেডিকেশন দেওয়ার জন্য প্রস্তুত, এখনো প্রস্তুত। আমি কখনোই আমার সদস্যদেরকে আমি অবহেলা করি নাই। আমার শত কাজ থাকলেও আমি আপনাদেরকে অবহেলা করি নাই। হ্যাঁ, অনলাইন আমি করি নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ তন্নি, অনলাইন অনলাইন শুরু হয়েছে মাত্র। এই যে একজন বলছে তামান্না আলম তন্নি, 9 তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরে। তার নভেম্বরে শুরু হলে আজকে অনলাইনের মধ্যে আমাদের প্রায় 400 মতো স্টুডেন্ট, আমাদের সব মিলিয়ে অনলাইনে 400, এই অল্প নভেম্বরে শুরু হয়েছে। তাহলে দেখেন, এটা আপনাদের ভালোবাসা এবং আমার আমার প্রাপ্তি। আমি মনে করি আমার ডেডিকেশন বা কষ্ট আমার কিছুই মনে হয় না। দিন শেষে আপনাদেরকে আমি ভালো রাখতে পারলে, আপনাদেরকে কিছু দিতে পারলে সেটা আমার প্রাপ্তি, আর কিছু না। তো এখন আমার আম্মা সেদিন যেদিন রেজাল্ট দিয়েছিল মাগরিবের আগে আমাকে জড়িয়ে ধরে কিন্তু অনেক কান্না করেছে, আমিও করছিলাম কান্না। আসলে এটা খুশির কান্না, এমনিতে চলে আসে। এদের জন্য একটু খারাপ লাগছিল, খুব বেশি খারাপ এখনো লাগে। তাদের দোয়া করি, তারা লেগে থাকলে হয়ে যাবে। তাদের জন্য একটু দোয়া করবেন। এই 3টা ছেলে আমার চোখের দেখার মধ্যে, শুধু 3টা না তো, বাংলাদেশে অগণিত অনেক ছাত্র নীরবে নীরবে সয়ে যাচ্ছে। এই জুডিশিয়ারিটা আসলে বললাম না, একটা স্বার্থপর একটা সংস্থা। আসলে কাকে নেয়, কখন কি নেয়, এটা আসলে বলা যায় না। মানে কোন সময় কার ভাগ্যে ওইটা চলে আসে, এই টিকিটটা চলে আসে, এটা বলা যায় না। আমি পরিশ্রম করেছি। আমি আরেকটা বিষয় বলি, আপনি যখন কোনো কিছু ভালো কিছু করবেন, তখন আপনার মন থেকে সেটা সাই দিবে, মানে একটা উচ্ছ্বাস চলে আসবে, উচ্ছ্বাস আসবে। কিরকম, এইবারে আমি রিটার্ন দেওয়ার পরে আমার ওয়াইফকে বলছি, সানজি আমি আমার ওয়াইফকে বলছি, ওকে নাম ধরে বললাম যে আমি অন্যান্য বারের তুলনায় এবারেও আমি রিটার্নটা ভালো দিয়েছি। তবে এবারে কেমন জানি আমার অনেক ইমপ্রুভ হয়েছে অনেক জায়গায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাইয়া অন্যান্য পরীক্ষার তুলনায় এবারে এক্সট্রা আপনি কি করেছেন? এক্সট্রা আমি কিছুই করি নাই। আমার প্রেজেন্টেশনটা আমি চেঞ্জ করেছি। আমার যে প্রেজেন্টেশন খাতার সেটা আমি পরিবর্তন করেছি। কিরকম, আমি আগে লিখতাম যে এক পৃষ্ঠার মধ্যে একদম 22 থেকে 23 লাইন, 24 লাইন, 25 লাইন, এটা লেখা যাবে না। অর্থাৎ লেখাগুলো একটু গিজ গিজ টাইপের হয়ে যেত, ঠিক আছে, একদম ঘন টাইপের হয়ে যেত, চোখের প্রশান্তি আসতো না। এই জন্য এখন আমার লিগ্যাল হোমের সদস্যদেরকে বলি, আপনি লেখার সময় স্পেস দিবেন, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব রাখবেন, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব রাখবেন। এটা আমি তাদেরকে বলতাম, এখনো বলি। কারণ এইটা এটা যে একটা আপনার একটা চোখের প্রশান্তি, যিনি খাতা কাটবেন, যিনি টিচার, যিনি আপনার অর্থাৎ পরীক্ষক, তো তিনি যখন পৃষ্ঠাটা উল্টাবেন, একটা চোখের প্রশান্তি লাগবে না? এই জিনিসটা কিন্তু আমাকে আমি আমি আসলে জানতাম না। আমি সবাইকে শিখাতাম, কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করতাম না, সত্যি কথা যেটা। মানে আমি এক পৃষ্ঠার মধ্যে মিনিমাম 22 থেকে 23 লাইন বা 24 লাইন আমি কি করতাম, ইনপুট করতাম খাতার মধ্যে, যেটা যেটা আসলে কাম্য নয়। এটা কিন্তু ভালো না। আপনি সর্বোচ্চ লিখতে পারেন 12 থেকে 16 লাইন, 12 থেকে কত লাইন, 16 লাইন, 16 লাইন। তো এটা এই যে এর চেয়ে বেশি লিখবেন না। অর্থাৎ একটা লাইনের সাথে আরেকটা লাইনের স্পেস থাকবে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কি থাকবে, স্পেস থাকবে, যেন বোঝা যায়, ক্লিয়ার বোঝা যায়, ভালো লাগে, ঠিক আছে। এটা পৃষ্ঠা গোনার দরকার নাই। আমি এবারে জুডিশিয়ারিতে পৃষ্ঠা খুব কম নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষা 2টা বা 3টা, এর চেয়ে বেশি নিই নাই। সর্বোচ্চ 2টা অথবা 3টা মনে হয় জেনারেল জিকের সময়ে। তো আপনার পৃষ্ঠা বাড়ি করতে হবে না, আপনি যদি সুন্দর মতো মাল মশলা দিয়ে লিখতে পারেন, অর্থাৎ ম্যাটেরিয়ালস দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অল্প লিখলে কিন্তু কাজ হয়ে যাবে, অল্প লিখলেও কাজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে লেগে থাকেন, কষ্ট করেন। আমি দুটো ওয়ে দিয়েছিলাম, দেখেন আপনাদেরকে রমজানের মধ্যে পড়ার জন্য আমি দুটো মানে পদ্ধতি দিয়েছিলাম। একটা হচ্ছে যাদের ইফতার করার পর, নামাজ পড়ার পর যাদের ঘুম চলে আসে, তারা ঘুমাই যাবেন, তারা ঘুমাই যাবেন। তার মানে একটা হচ্ছে ঘুমের পার্টি, ঠিক আছে। ঘুমাই যাওয়ার পরে ওই সেহরি খেতে উঠবেন না, সেহরি খাওয়ার পর নামাজ পড়ার পর একটানা 3 থেকে 4 ঘন্টা পড়বেন, একটানা। তাহলে 6টা, 6টা, 7টা, 8টা, 9টা বা 10টা, এরপর হচ্ছে আপনি পড়ে চলে গেলেন ঘুম থেকে উঠে, ঠিক আছে। এইভাবে করে আপনি আপনার প্রতিদিনের পড়াটা একটা সার্কুলেশনের মধ্যে রাখতে পারেন।
কন্টিনিউশনের মধ্যে রাখতে পারেন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যাদের জব নাই, যাদের কোনো চেম্বার নাই, করে যেতে হয় না, আপনাদের টার্গেট হচ্ছে অ্যাডভোকেটশিপটা পেয়েই আপনারা করে যাবেন, তাদেরকে বলবো আপনারা একটানা, অর্থাৎ সেহেরি খাওয়ার পরে একটু শুইলেন, রেস্ট নেওয়ার পরে আবার একটানা পড়াশোনা শুরু করলেন। একেবারে সেহেরি খাওয়ার আগে আপনি পড়া থেকে উঠলেন, টেবিল থেকে উঠলেন। ঠিক আছে। এরপর সেহেরি খাওয়ার পর যদি আপনার এনার্জি থাকে আর 1 ঘন্টা পড়লেন বা 2 ঘন্টা পড়লেন, না এরপর যদি আপনার ইচ্ছা না হয়, সেহেরি খাওয়ার পরে নামাজ পড়ার পরে ঘুমাই যাবেন, ঘুমাই যাওয়ার পর ওদিকে আবার 9টা-10টার দিকে উঠলেন। এইভাবে করে আপনি কন্টিনিউ করবেন। মূল কথা হচ্ছে আপনার দুটো পদ্ধতির একটা ফলো করতেই হবে। এখন আপনি যদি দুটোটার মধ্যে একটাও অনুসরণ না করে শুধু ঘুমাইতে থাকেন আর রোজা রাখতে থাকেন, সাওম পালন করতে থাকেন, রোজা রাখতে থাকেন, ইবাদত পালন করতে থাকেন, তাহলে ওদিকে তো আপনার কাজটাই হলো না। আপনাকে সবগুলো একসাথে মেনটেন করতে হবে। দেখেন ইসলাম অনেক সহজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবগুলো একসাথেই করতেন। অনেক মানুষ আছে সারাদিন রোজা রাখতে চায়, আসলে এখন না, অন্যান্য সময়ে, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছু রোজা রাখার পর গ্যাপ দিতেন, মানে বার্ডেন করতেন না, রোজাটাকে উনি বার্ডেন মনে করতেন না। এই জন্য প্রত্যেকটা বিষয়ের একটা সিকোয়েন্স আছে, এটা ইসলামও আপনাকে দিয়েছে। এটা এমন না যে রমজান মাস আসছে, ঠিক আছে আমরা ইবাদত পালন করব, সবকিছু করব, আবার ওদিকে আমার কাজটা আমি ফেলে রাখলাম না। আপনার কাজটাও এক ধরনের ইবাদত। তো আপনি কাজ না করলে আপনি খাবেন কোথায়? আপনার রিজিক আসবে কোত্থেকে? আমাদের রিজিক সবকিছু পূর্ব নির্ধারিত। এই রিজিকের জন্য আপনাকে তালাশ করতে হবে তো নাকি? আপনাকে তালাশ করতে হবে না? এই কোরআন শরীফের মধ্যে তো আছে, ফজরের নামাজের পরে কি, সকালের নামাজের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আছে না? তা জমিনে ছড়িয়ে পড়ো এটা কেন বলছে? রিজিকের সন্ধানে। আর এই রিজিকটা ম্যানেজ করে দিবে কে? আল্লাহ তাআলা। বুঝাতে পারছি? তো এখন কথা হচ্ছে আপনাকে এভাবে করে এগিয়ে যেতে হবে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত এই 2টা মাস আমি আপনাদেরকে অনুরোধ করব, বেশি তো না, 2টা মাস একটু কষ্ট করেন শেষবারের মতো, যেন 72,000 বা 70,000-এর মধ্যে আপনি হারিয়ে না যান, আপনি 12,000-এর মধ্যে আসেন। ঠিক আছে। যাদের মধ্যে প্রিলিফোবিয়া আছে, প্রিলিফোবিয়া মানে কি, প্রিলির ভয় আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা আগে প্রিলিটা নিয়ে পড়ে থাকেন। কারণ প্রিলিটা যদি আপনি ভালোভাবে পড়েন, শেষ করতে পারেন, আপনার রিটার্নের মধ্যে কিন্তু প্রায় কাজ হয়ে যাবে, অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। ওই 1 মাস বা যতদিন সময় দিবে, ততদিন আপনি একদম দরজা জানালা বন্ধ করে 1 মাস যদি আপনি রিটার্ন পড়াশোনা করেন টপিক ওয়াইজ, আপনার পাস করা সম্ভব, অসম্ভব কিছু না। যাদের প্রিলিফোবিয়া আছে, ঠিক আছে, যারা এখনো প্রিলিতে বারবার হুচুট কাটছে, তারা এখন প্রিলিটা নিয়ে পড়ে থাকেন, রিটার্ন পড়ার দরকার নেই। আর যারা রিটার্ন পরীক্ষার্থী, তারা এখন থেকে একটা সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ প্রিপারেশন নিতে থাকেন, টপিক ওয়াইজ। এখানে পুরো বই পড়ার দরকার নেই, রিটার্নের মধ্যে আপনার সব জায়গায় পড়তে হয় না। ঠিক আছে। টপিক ওয়াইজ আপনি পড়াশোনা করতে থাকেন। তো তো এরপরে হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি লিগ্যাল হোমে পড়তেছিলাম শুধু, আলহামদুলিল্লাহ তানবীর, আঞ্জুমান আঞ্জু আলহামদুলিল্লাহ, তন্নি, আদর্শ শর্মা। আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করেন তো, আপনার মা অনেক ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন যেভাবে আমাকে দেখেছেন এত বছর এই আইন অঙ্গনের মধ্যে, আমাকে যেভাবে আপনারা ধারণ করেছেন, এই যে আপনাদের ভাই হিসেবে, স্যার হিসেবে, এবং যেভাবে আমাকে ধারণ করেছেন, আমার থেকে আপনারা যেটা দেখেছেন, যেন আল্লাহ তাআলা আমাকে সেভাবেই রাখে সারা জীবন, সততার সাথে যাতে ন্যায় বিচার করতে পারে, আল্লাহ তাআলা যেন সেই ক্ষমতা দেয়। কারণ বিচার, আমরা যে বলি এই বিচারকটা সৎ, আসলে বিচারক সৎ বলার কোনো মানে হয় না, এটা আমি মনে করি। এই যে আপনারা বলেন না বিচারকটা সৎ, এই সৎ শব্দটা বিচারকের সাথে যায় না। এই বিচারকটা অনেস্ট, এই বিচারকটা ভালো, বিচারক, এই বিচারকটা ভালো বা সৎ, এটা ওনার সাথে যায় না। কেন যায় না? একজন জজ বা বিচারক মানেই তো সৎ, এটা তো এনার প্রতি, এটার কি প্রতিশব্দ। আবার বলতে হয় কেন এই বিচারকটা সৎ? বিচারকটা নিজেই সৎ, এটা হচ্ছে ওনার একটা প্রতিশব্দ, এটা বলতে হয় না। এই বিচার করার ক্ষমতা একমাত্র হচ্ছে আল্লাহ তাআলার, 2 জাহানের মানুষের বিচার করার ক্ষমতা একমাত্র আল্লাহর। সেই ক্ষমতা থেকে আল্লাহ তাআলা 99% মানুষকে দিয়েছেন, মানুষ হয়ে মানুষের বিচার করার। এটা কিন্তু আমরা, যদিও অনেকে সেটা জানি না কতটুকু ফিল করতে পারে, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা
অনেক মহান এবং গুরু দায়িত্ব। যারা সত্যিকার অর্থে এটা ফিল করতে পারে তারা শান্তিতে আছেন, তারা ভালো ভালো অবস্থায় আছেন। তো এই জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই বিচক্ষণতার সহিত এটা আল্লাহ তাআলা আমাকে কবুল করতে পারে বা আমাকে কবুল করে, আমাকে সেই হিকমত দান করে। সেটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আফ্রিদি, থ্যাংক ইউ ভাইয়া। এরপর কোনো প্রশ্ন আছে কিনা, কিভাবে পড়লে কি করতে হবে, না পড়লে এটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর 2-3 মিনিট আছে আপনাদের সাথে। তো আজকে আমার বাবা সম্পর্কে আমি স্ট্যাটাস লিখবো। আমার বাবা সম্পর্কে আপনারা জানতে চাইলে আপনারা নিজেরা কান্না করবেন, এরকম। আমার বাবার মানুষটাকে সবসময় স্মরণ করি, সবসময় দোয়া করি আমার বাবার জন্য। এই মানুষটা আপনাদেরকে একটু বলি, আমি যখন শহর থেকে যাব বলি আমাকে কতটুকু দেখতে পারে ভালোবাসে সেটা একবার চিন্তা করেন। আমি বলতাম যে আব্বা আমি আজকে যাব। তো আমার বাবা বলে যে কতক্ষণ হবে, আমি বলছি তোমার আসার দরকার নাই, করার দরকার নাই, আমার আস্তে আস্তে এগুলো রাত 1:30 2টা হতে পারে। তখন টিউশনই করতাম, 3 থেকে 4টা টিউশন করতাম। এই আমার আব্বারে যে আমি বলতাম আমি যাব, আমার আব্বা তখন একটা হারিকেন ছিল, হারিকেন নিয়ে আমাদের বাড়ি থেকে, মেইন রোড থেকে বাড়ি একটু ভিতরে, এই বাড়ি থেকে রাস্তার মাথায় এসে গাছের নিচে আমার আব্বা 1.5 ঘন্টা দাঁড়াই থাকতো। এই মানুষটা 1.5 ঘন্টা, পরবর্তীতে হারিকেন শেষ, টর্চ লাইট দিছে একটা আমার বড় ভাই, এই টর্চ লাইট নিয়ে আমার আব্বা অন্ধকারের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়াই থাকতো কখন আমি আসব। এই দুঃখকে আমি পরবর্তীতে আর বলতাম না, এই যে আমি যাব বাড়িতে, এটা। তো আমি যখন বৃত্তি পাইতাম ক্লাস 5-এ, এরপর যখন A+ পাইলাম, এগুলো শোনার পর আমার আব্বা কান্নায়, মানে কারোর সাথে কথা বলতে পারতো না। আমি সামান্য বৃত্তি পেয়েছিলাম, এই যে A+ পাচ্ছিলাম, এই বিষয়গুলো উনি মানে এতটা যে খুশি হতেন, মানে কান্না করে দিত, কারোর সাথে কথা বলতে পারতো না। এই সারাদিন মুখের মধ্যে কান্নার ছাপ লেগে থাকতো, এরকম খুশিতে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার মনে হয় কি আমার আব্বা খুশিতে কান্না না, মাটিতে গড়াগড়ি দিত, ওনার ছেলে যে জাজ হয়েছে সেটা। কিন্তু বাবা আজ সামনে নাই, বাবা আজ নেই। তো সবার যারা আসলে বাবা আছেন অনেক লাকি, ফোন করে বলতে পারতেছেন, বাবার সাথে কথা বলতে পারতেছেন, বাবাকে আরামায়েশ দিতে পারতেছেন, বাবাকে খাওয়াতে পারতেছেন, বাবার সাথে দেখা করতে পারতেছেন, বাবার সাথে পাশে বসতেছেন। সেই সুযোগটা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে কথা। স্যার প্রিলি প্রিপারেশন খুব ভালো করে এখনো হয়নি। আমার যখন 3 বছর বয়স, আঞ্জু বাবা মাকে ছেড়ে চলে গেছেন। অনেকের বাবা নাই, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তারা আমাদেরকে যেভাবে পালন করেছেন, লালন করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ঠিক সেভাবে রাখে। আচ্ছা, না রিটার্ন পড়তে পারছি না, টেনশন কাজ করছে। শুনেন, টেনশন করিয়েন না প্লিজ। টেনশন করলে আপনার অর্ধেক পড়াশোনা আরো কমে যাবে। আপনার ব্রেন অর্ধেক ড্যামেজ হয়ে যাবে। আপনার নিউরনগুলা অর্থাৎ কি হতে থাকবে, আন্দোলিত হতে থাকবে। আপনার নিউরনগুলো স্থির হবে না। আমরা পড়াশোনা যে মনে রাখি, আমরা যে পড়াশোনা করি কিসের কারণে? মাথার যে স্নায়ুর মধ্যে যে নিউরনগুলো আছে এগুলোর কারণে, ঠিক আছে? এগুলো বিভিন্ন ধরনের সার্কুলেট করে। এখন আপনি যদি অস্থির হয়ে যান, আপনি যদি অস্থির হয়ে যান, এবিএম আবু এবিএম ওমর বাবা বলেছেন ইন্টারমিডিয়েটের সায়েন্স ছাড়ার গল্পটা একটু শুনতে চাই। এটা অন্যদিন বলবো। সায়েন্স কেন বাদ দিয়ে আমাকে কমার্সে আসতে হলো সেটাও বলবো। অনেকগুলো গল্প আছে, সবগুলো না বলি, কারণ অনেকে আসলে রমজান রোজা রাখছে, ঠিক আছে, ঘুমাই যাবে। আমি শুধু আজকে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আসলাম সবার প্রতি। সবাই যারা মন থেকে দোয়া করেছেন, পাশে ছিলেন, সবসময় খবর নিতেন, তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার না করলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব এটার জন্য। আর এই 3-4টা মানুষ যারা আমার সাথে এঙ্গেজ ছিল সরাসরি প্রিভিয়াস লাস্ট 1 ইয়ার, এদের কথাটা যদি আমি আসলে পাবলিকলি বলতে না পারি, আমি অস্বস্তির মধ্যে থাকবো, আমি শান্তি পাবো না। এই যে 3টা মানুষ, আমার ওয়াইফ, আমার মা, এরা সরাসরি আমার সাথে এঙ্গেজ লাস্ট 1টা বছর। তো এটার জন্য যাই হোক, আসবো ইনশাল্লাহ, মাঝে মধ্যে বলবো, কথা হবে, যেহেতু আছি। আর আপনারা সবাই লিগ্যাল হোমের জন্য দোয়া করবেন, সাথে থাকবেন এবং আপনারা ভালোবাসা দিবেন, আমার এটা প্রত্যাশা। এবং যেটা হচ্ছে, হতাশ হওয়া যাবে না। আপনার প্রিলি প্রিপারেশন ভালো আছে,
তার মানে আপনি প্রিলি পাস করতেছেন, রিটেন নিয়ে আপনি হতাশ। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি টপিক ওয়াইজ পড়াশোনা করেন। যেমন এই যে লিখিত মাস্টার আছে, আর যে বইগুলো আছে, আপনার যে বইগুলো ভালো লাগে ওই বই থেকে আপনি টপিক ওয়াইজ আপনি নির্ধারণ করে টপিক প্রিপারেশন নিতে থাকেন, পারবেন ইনশাল্লাহ। আপনাকে দিন শেষে একটা কথা কি জানেন, এই যে বলা আছে না, যে ব্যক্তি নিজেকে সাহায্য করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, আর যে ব্যক্তি নিজেকে সাহায্য করে না তাকে আল্লাহ তাআলা সাহায্য করে না। সর্বপ্রথম আপনার ডেডিকেশন হাই হতে হবে। এখন আপনি যদি লক্ষ্য ঠিক রাখছেন কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কোনো তাড়া নাই, আপনার কোনো ইন্সপিরেশন, আপনার কাছে কোনো সিরিয়াসনেস নাই, তাহলে সেক্ষেত্রে আপনি পৌঁছাতে পারবেন না, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে যেমন আপনি জানেন জানুয়ারি থেকে আমার সাথে এমন কিছু মানুষ আছে তারা রাত দিন এখনো পড়ে আছে, জানুয়ারি থেকে এখনো পড়ে আছে। কিন্তু কথা হচ্ছে কেন এখনো পড়ে আছে, তারা তো অলরেডি অনেক কিছু শেষ। আপনি জানেন তাদের থেকে যদি আমি 100 নম্বরের পরীক্ষা নিই তারা মিনিমাম 70-এর উপরে পায়, 80-এর উপরে পায়। রিটেনের মধ্যে পরীক্ষা নিলে ভালো একটা নাম্বার পায়, তারপরও তারা কিন্তু প্রতিদিন টেবিলে সময় দেয়। আমার একজন সদস্য আছে, একজন স্টুডেন্ট আছে, আমি জানি, আপনাকে শেয়ার করি। সেটা হচ্ছে উনি গার্মেন্টস কর্মী। উনি কি গার্মেন্টস কর্মী, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কাজ করার পর আবার আমার এখানে সে পড়ে, আবার বাসায় গিয়ে সময় দেয়। বলেন উনি পাস করবে না? অবশ্যই পাস করবেন, কারণ ওনার রেজাল্ট তো আমি দেখি। উনি পাস করবেন সেটা আমি সিউরিটি দিতে পারি, আমি সিউরিটি দিতে পারি যে এটা উনি পাস করবেন। সেটা এইরকম একটা আপনার মধ্যে চ্যালেঞ্জ থাকতে হবে, আপনার মধ্যে একটা সিরিয়াসনেস থাকতে হবে। আপনি পারবেন, এই পারবেন শব্দটা যদি আপনি হৃদয়ে গাঁথতে পারেন, ধারণ করতে পারেন, আপনার দ্বারা কখনো অসম্ভব কিছু হবে না, আপনি পারবেন। কারণ দেখেন না, এখানে কিন্তু 70,000 বা 60,000 যতটাই হোক না কেন, আপনার কিন্তু 10 থেকে 12,000 কম না। কিন্তু এই 10 থেকে 12,000-এর মধ্যে আপনার থাকাটা ইম্পসিবল নয়, পসিবল, সম্ভব, আপনার দ্বারাই সম্ভব। আমাদের হ্যাঁ, ভুলে যাচ্ছি এখন, আসলে কি বলতাম, এই যে এখানে লিখেও আনছি আমি কার কার কথা বলবো, কিন্তু ভুলে গেলাম। দেখেন আমাদের লিগ্যাল হোম প্রতিষ্ঠার পরে, এই যে লিগ্যাল হোম প্রতিষ্ঠাটা একদিনে হয় নাই। দুটো মানুষ আমাকে সরাসরি ডিরেক্ট সহযোগিতা করেছে, তারা এখনো করে যাচ্ছে। একটা হচ্ছে আপনারা সবাই জানেন, খুব রসাত্মক ব্যক্তি, সবাইকে হাসায়, মোহাম্মদ শাহাদুল আলম। ঠিক আছে, এই ছেলেটা আমার লিগ্যাল হোম থেকে কি পেয়েছে কি পায় না সেই হিসাব করে না, সে একদম নির্দ্বিধায় পরিশ্রম করে যায়। আরেকটা হচ্ছে ফয়সাল ভাই, যিনি অবশ্যই আমাদের একসময় মিনি ল স্কুলের সদস্য ছিলেন, আবার আমি ওনাকে সরাসরি গাইড করেছিলাম, উনি অ্যাডভোকেট হয়েছেন। ওনার জীবনের একটা গল্প আছে, উনি সরাসরি আমাকে হেল্প করেছেন, এখনো হেল্প করে যাচ্ছেন। ওনারা দুজন না থাকলে এই প্রতিষ্ঠানটা অল্প সময়ে এভাবে মানে সুপরিসর করা সম্ভব হতো না, এভাবে একটা জনপ্রিয় করে তুলতে পারতাম না। আলহামদুলিল্লাহ ওনাদের কারণে এখনো করে যাচ্ছে তারা। তো তাদের জন্য দোয়া করবেন। এবং তাবাসসুম বুশরা ভাইয়া, আপনার কথা শুনে খুব ইন্সপায়ার্ড হই। এই যে একটা বিষয় হচ্ছে, দেখেন পরিশ্রম যারা করেছে বিগত সময়ে, আমার দেখার মতো আমি বলতে পারি, পরিশ্রম যারা করেছে বিগত সময়ে তারা ব্যর্থ হতে আমি খুব কম দেখেছি। 2019 সাল থেকে আমি এই ল অঙ্গনে সরাসরি পড়ানোতে আমি রিলেটেড, 18 সাল থেকে পড়াচ্ছিলাম, কিন্তু ডিরেক্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার 2019 সাল থেকে। এই 2019 সাল থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে 2025 সাল এই পর্যন্ত আমার চোখের দেখা যারা পরিশ্রম করেছে, দিন রাত খেটেছে, হার্ডওয়ার্ক করেছে, ডেডিকেশন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ করে নাই। ব্যর্থর পরিমাণ 0, মানে 0.1%, খুবই কম, খুবই কম, কিন্তু সফলতার হার বেশি যারা পরিশ্রম করছে তাদের মধ্যে। ঠিক আছে, আমি দেখেছি, আমার মনে আছে আমাদের যখন লিগ্যাল হোম তখন নাম দিই নাই আমি, 2000 কত সালে, 22 সালের দিকে যখন আমি পড়াচ্ছিলাম, 23 সালের দিকে শেষের দিকে যখন পড়াচ্ছিলাম, তখন মাত্র 24 জন স্টুডেন্ট অফলাইনে, তাদেরকে আমি দরজা জানালা বন্ধ করে পড়াইতাম, প্রায় সময় বলতাম ওদের কথা আপনাদেরকে। তো এখন বলেন, পড়াশোনা কি শুধু আমি করিয়েছি? তারা করে নাই, তারা ধৈর্য ধারণ করেছে বিদায়, এই রুমের মধ্যে 2 থেকে 3 ঘন্টা সাস্টেন করেছে বিদায় আজকে অনেকেই অ্যাডভোকেট হয়েছেন, 8 থেকে 9 জন, আবার অনেকেই প্রিলিতে পাস করেছেন অল্প সময়ের মধ্যে, 2 মাসের মধ্যে। দেখেন আমি হলফ করে বলতে পারবো, এই যে আমার ওখানে আসার পর তারা এর আগে লটা ভালোভাবে আয়ত্ত করেনি,
কলেজ তারা ভুলে গেছে, তাদের মাথা থেকে চলে গেছে। আমার কাছে আসার পর তারা 1.5 থেকে সময় পেয়েছে মাত্র 1.5 মাস, 2 মাসও পায় নাই। এই 1.5 মাস তাদেরকে দরজা জানালা বলে না বন্ধ করে পড়া, এটা মানে মূল দরজা বন্ধ করে দেয় আর কি, বন্ধ করে ওদেরকে পড়িয়েছি। এবং ওরাও ঠিক লোডটা নিয়েছে, মানে বার্ডেনটা নিয়েছে। ওখানে মাঝে মধ্যে আমরা দুপুরেরও আবার নাস্তা করতাম, ঠিক আছে? এটা কিন্তু ফয়সাল ভাইয়ের সাক্ষী, এটা আমাদের যে ফয়সাল আহমেদ সোহাগ ভাই উনিও সাক্ষী। এটা অনেকেই দরজা জানালা বন্ধ করে পড়ায় আমরা পড়ালেখা করছিলাম। এই গত প্রিভিয়াস লাস্ট বার কাউন্সিলের কথা বলতেছি, 23 সালেরটা। সেই জায়গায় তারা তাদের ডেডিকেশনটা দিয়েছে। এখানে আমার যে অবদান সেটা পরে, আগে তাদের ডেডিকেশনটা স্বীকার করতে হবে। তারা ধৈর্য ধারণ করেছে, তারা প্যাশন ছিল, তারা একটা ধৈর্যশীল ছিল, তারা অপেক্ষা করেছে, তারা কষ্ট সহ্য করেছে, সেজন্য তারা আজকে অ্যাডভোকেট। এই জন্য প্রত্যেকটা জিনিসের পেছনে আপনার ডেডিকেশন থাকতে হয়, আপনার হার্ডওয়ার্ক করতে হয়, নাহলে হয় না। কষ্ট করেন। এই যে ফয়সাল ভাই, উনি কিন্তু, আমি পুরোটা বলতেছি না, অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন, মানে দিন রাত টেবিলে বসছিলেন, আজকে তিনি অ্যাডভোকেট। তো উকিলদের মারামারি সামাল দিতে পারবেন তো স্যার? আপনি অনেক নরম মানুষ, মনের মানুষ, তাই ভাবছি। না, আমি ওই জায়গায় কিন্তু শক্ত। আমার অফলাইনে ক্লাস যারা করেছে তারা তো চিনে আমি কিরকম। আমি এমনি একটু আবেগী মানুষ, আমি নরম মনের মানুষ বলতে পারেন, ঠিক আছে? কিন্তু অন্যায়ের জায়গায় আমার বিন্দু মাত্র কি নেই, ছাড় নেই। আমি এটার অন্যায়ের সাথে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করি না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কি পরিমাণ গরম ছিল মনে আছে আমাদের, কোনো এসি নাই। ফয়সাল ভাই বলেছেন কোনো এসি নাই, ফ্যান কতগুলো গড়র গড়র চলে, ওই ছোট একটা রুমে, নালার পাশে রুমটা নিয়েছিলাম, অনেক গরম। এই গরম সহ্য করে তারা কিন্তু আজকে অ্যাডভোকেট হয়েছে। এটা বারবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। তো এখন কথা হচ্ছে, বিগত সময়ে করি নাই, আমার আব্বাও এই শিক্ষা দিয়েছেন, আমাকে বড় করেছেন। আমার আম্মা জন্ম দিল কিন্তু আমাকে একটু ছোটবেলা থেকে বড় করেছেন আমার মেজো আপু। আমার মেজো আপু কিন্তু আমাকে ওই শিক্ষাটা দিয়েছে। ওনার প্রত্যেকটা মানুষের জীবনে আসলে হিস্ট্রি থাকে, বড় হওয়ার পেছনে, কোন একটা কিছু অর্জন করার পেছনে। তো এই ক্ষেত্রে মূলত হচ্ছে আপনার এই এই যে শিক্ষা, ছোটবেলার শিক্ষা, সেটাকে কখনো কেউ অস্বীকার করতে পারে না, ভুলে যেতে পারে না, ওর হৃদয়ে এগুলো থেকে যায়। তো আমার আব্বা আমাকে যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন সেই শিক্ষাটা ধরে রাখতে পারি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এবং আমার যারা ইয়াসির আরফাত ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ কবুল করেছেন। সামিহা তাসনিম স্যার, আপনি বিচারক হয় মনে হয় আপনার চেয়ে বেশি খুশি হয়েছেন শাহেদ ভাই, ওনার চোখে মুখে অনেক খুশি ছিল। হ্যাঁ, এই যে বললাম না, ও আমার স্ট্যাটাসটা দিয়ে উনি বলছেন আমি মানে বিচারক হলাম, মানে ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হলাম। ও হয়েছে সেটাও বলে নাই, হলামটা দিয়ে দিছে। কতটুকু দেখতে পারে? হ্যাঁ, অন্যের সাথে কখনো আপোষ করি নাই, করবো না, ইনশাল্লাহ দোয়া করবেন। বাকিটা তো পরবর্তী কাজে কর্মে দেখা যাবে, মুখে না বলে কাজে কর্মে প্রকাশ করাটাই শ্রেয়, এটাই। তো দোয়া করবেন আমার জন্য। আজকে আপনাদের দোয়ার কারণে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, একটা সময় ভাবতাম এই যে মিনি ল স্কুলে যখন অনেকগুলো জাজ আসতো তাদেরকে আমরা ফুলের তোড়া দিতাম, এমন হয়ে গেছে। একটু বলি আমি মানুষটা কিরকম, আমি মানুষটা কিরকম, আমি পড়িয়েছি, তারা জাজ হয়েছে এবং তাদেরকে আবার আমি নিজ হাতে ফুল দিচ্ছি, আমি হাসি মুখে দিচ্ছি। এমনও একদিন হয়েছে রাইহানার আমি মুখোমুখি, রেজাল্ট দিচ্ছে, তো বলে যে রেজাল্ট আমরা রোল নাম্বার চেক করতেছিলাম, দেখি আমারটা আসে না, ওরটা আসে নাই। তো প্রায় তৃতীয়বারের মতো, এটা থার্ড টাইম ব্যর্থ হচ্ছিলাম। তো রাইহান বলতেছে তোরটা আসছে, আমি বললাম আসে নাই। আমি বললাম তোরটা আসছে, বলছে আমারও আসে নাই। আমি বলছি ঠিক আছে, মোবাইলটা টেবিলের উপর রাখলাম ডেস্কে, রাখার পর আমি সোজা ওখান থেকে নেমে না মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করছিলাম, এটা আমার এখনো মনে পড়ে। এবলগ মসজিদে সোজা এসে আমি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করছিলাম। আল্লাহকে বলছিলাম, আল্লাহ যা দিছস তার জন্য আলহামদুলিল্লাহ, তুই যা সিদ্ধান্ত নিয়েছস তার জন্য আলহামদুলিল্লাহ। আমার পরিকল্পনা চেয়ে তোর পরিকল্পনা অনেক মহৎ এবং বড়। আমি এভাবে পরে 2 রাকাত নামাজ পড়ছি এবং সিজদা দিয়েছি, মুনাজাত করেছি, এরপর আবার আসরের নামাজ পড়েছি। এটা আমার এখনো মনে আছে। এটা আমি কখনো বেজার হই নাই। আমি যতবার ওই রেজাল্ট দেখছিলাম আমি কখনোই রাগের স্বরে কিছু বলি নাই, আমি শুধু ধৈর্য ধারণ করেছি, আর কিছু করি নাই। এজন্য অনেকের মধ্যে
আপনারা একটু হেরে গেলে, একবার পাস করতে না পারলে হেরে যান। কেন হেরে যাবেন? কষ্ট করেন না, আপনার তো সময় আছে। আপনার দুঃসময় চলতেছে আর কি, এখন খারাপ সময় যাচ্ছে আর কি, সামনে ভালো সময়টা কি আসবে না? আপনার সারা জীবন কি একটা মানুষকে আল্লাহ তাআলা সারা জীবন কষ্টে রাখবে, হতাশার মধ্যে রাখবে সারা জীবন? না। মানুষের জীবনে দুঃখ এবং কষ্ট, ভালো সময় এবং খারাপ সময়ের সম্মেলন। একটা মানুষ যখন খারাপ সময়ের মধ্যে যায়, তখন তাকে ফিল করতে হবে তার জন্য ভালো সময় অপেক্ষা করতেছে, আপনার ভালো সময় আসতেছে, সুদিন আসতেছে। এটার জন্য আপনার এই সময়ে আপনার ইনকাম নাই, পিছু টান, আপনার হতাশা, চলতে পারতেছেন না, সমস্যা কি? হোক। এটা আল্লাহ তাআলা কি দেখতেছে না? প্রত্যেকটা মানুষের পরিচালনাকারীকে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা, এইটা সৃষ্টিকর্তা কি দেখতেছে না আপনার? নাকি উনি জানেন না, চোখ বন্ধ করে আছেন? ওনাকে ধরে থাকেন, ওনাকে ধরে থাকেন। চাওয়ার থাকলে ওনার থেকেই চান। টাকা পয়সা বলেন, রিজিক বলেন, সম্মান বলেন, সবকিছু উনিই দিবেন। মানুষের দাঁড় দাঁড়িয়েন না, মানুষের কাছ থেকে চাইতে যাইয়েন না, টাকা পয়সা নিয়ে কারোর সাথে কি ঝামেলা করিয়েন না, আর রিজিকের জন্য হাউ হুতাশ করিয়েন না। এটা যদি আপনার পরিশ্রমটা আপনি করে যান, ডেডিকেশন দেন, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি রিজিকটা দিবেই। এটা আর আপনার যা পূর্ব নির্ধারিত রিজিক, সেটা মৃত্যুর আগে পেয়ে যাবেন আপনি, যেভাবে হোক। তাই বলে কি আপনি বসে থাকলে হবে? বলেন। আপনার রিজিকটা তো মৃত্যুর আগেও দিতে পারে, এই মৃত্যুর আগে রিজিকটা এসে লাভ কি? মৃত্যুর আগে রিজিকটা পাওয়ার জন্য আল্লাহ থেকে তালাশ করেন, আপনি পারবেন। স্যার, আমি যতজনকে আপনার কাছে পাঠাই তারা এখনো আমাকে ধন্যবাদ দেয়। আলহামদুলিল্লাহ রিফাত ভাই, আপনার কাছে কৃতজ্ঞ। কিছু মানুষের কাছে সরাসরি কৃতজ্ঞ যে, মানে আমি লিগ্যাল হোম প্রতিষ্ঠা করার পর সরাসরি তারা, মানে যেন সেটা সাইমন না, মানে মানে উনি না, আমি হিসেবেই কাজ করেছে। আমার সবচেয়ে এটা আনন্দের বিষয়। আপনাদের কাছে আসলে কখনোই কৃতজ্ঞতা দিলে, এটা কৃতজ্ঞতা দিয়ে কি হবে আর? কিন্তু আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি, সবসময় দোয়া করি। যেমন রিফাতুল্লাহ ভাই, উনি কিন্তু অনেকগুলো স্টুডেন্ট দিয়েছেন এখানে, এবং যারা এসেছেন তারা আবার ভাইয়াকে ধন্যবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। স্যার, বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষায় আরো বিষয় যোগ হবে, এটা কি সঠিক তথ্য? হওয়ার যেহেতু একটা কি দিয়েছে তারা, সুপারিশ বা সংস্কার মালা দিয়েছে, নীতিমালা দিয়েছে, করতে তো পারে, অসম্ভব তো কিছু না। সেটার জন্য আপনি সুযোগ যেটা পাচ্ছেন সেটা কাজে লাগান না, সুযোগ যেটা পাচ্ছেন আপনি সেটা কাজে লাগান। আপনি কেন আর একটা বছরের জন্য বসে থাকবেন বলেন? ওই একটা বছরে আপনার ওই সময় আবার পড়াশোনা করতে হবে না, পড়ার টেবিলে সময় দিতে হবে না? হবে কি না? যেহেতু হবে, সুতরাং আপনি এখন বসেন, পরিশ্রম সবগুলো একসাথে করেন। আপনি একসাথে পরিশ্রম করলে সমস্যা কোথায়? আপনি আগামী বছর যেটা দিবেন পরিশ্রম, সেটা সহকারে এই বছর দেন। আপনি এই বছর 3 ঘন্টা পড়ার কথা, আপনি 6 ঘন্টা পড়েন। আপনার বার কাউন্সিল সনদটা এবারেই নিতে হবে, আপনি সেটা এরকম একটা দৃঢ় সংকল্প করেন। আপনি পণ করেন যে এই বছরে আপনার গাউনটা পেতে হবে, আপনি সনদ পাবেন, এবং সেটা আপনার দ্বারা সম্ভব। পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না, যদি আল্লাহ তাআলা না চায়। আল্লাহ তাআলার বিষয় তো ভিন্ন, কিন্তু আপনি পরিশ্রম করলে আল্লাহ তাআলা না দিয়ে থাকবে না। আচ্ছা, আমরা যে বলি ঈদের নামাজ দোয়া পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই, এই জন্য এইতে জিনিসটা পাই নাই, কথা কথা অনেকে বলে এই নামাজ দোয়ার মধ্যে নাই। কিন্তু যে ছেলেটা বড়ুয়া, যে ছেলেটা হিন্দু, তাহলে সে কেন পেয়েছে? একই সৃষ্টিকর্তাকে ডাকে নাই? তার আল্লাহ তাআলাকে ডাকে নাই? মানে তার যে ভগবান তাকে ডাকে নাই? সবার সৃষ্টিকর্তা কয়জন? একজন। যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবারই তো আল্লাহ একজন। যে যেভাবে পারে সেভাবে স্মরণ করে আর কি, ঠিক আছে? এবং প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলবে তুই মুসলিম হলেও তুই তো পরিশ্রম করস নাই, এটা বলবে না আল্লাহ? আপনাকে প্রশ্ন করলে কি জবাব দিবেন? এই জন্য আপনার ডেডিকেশন হাই লেভেলে নিয়ে যাবেন, আপনার পরিশ্রম সর্বোচ্চ লেভেলে দিয়ে দেন আপনি পরীক্ষার হলে যাবেন, এটা যেন মাথায় থাকে। রিজিক নির্ধারিত, হ্যাঁ। তামান আলম তাহলে 12টা আইন কিভাবে পড়বে? 7টা আইন না পারলে, এটাই আমার কথা হচ্ছে, এইবারে যদি 7টা আইন না পারেন, আগামীবারে 8টা, 9টা, 10টা, 11টা এগুলো পারবেন কিভাবে? আরো কঠিন হয়ে যাবে না? সুযোগ যেটা কাজে সময় পাচ্ছেন, সোজা কথা হচ্ছে নগদে যেটা পাচ্ছেন সেটা লাভ। কখন 10 বছর পরে, 11 বছর, 20 বছর পর আপনি ইন্টারেস্ট সহ পাবেন, ওটা দিয়ে আপনার কি হবে? ইনস্ট্যান্ট যেটা হবে সেটাই আপনার লাভ, ঠিক আছে? তো এইভাবে করে টেবিলে সময় দেন, পারবেন, অসম্ভব কিছু না। সব সময় আপনি ফিল করবেন আমার বন্ধু পারলে, আমার জুনিয়র পারলে, আমি কেন পারবো না? ঠিক আছে? একজন মানুষ 80 বছরে পাস করতে পারলে আমি কেন পারবো না? এটা সবসময় এই প্রশ্নটা করবেন, আমি কেন পারবো না, আমার দ্বারা কেন সম্ভব নয়? এই প্রশ্নটা নিজেকে করবেন, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে? আর যারা বিজিএস প্রিপারেশন নিতে চান,
শুনেন, এই প্রিপারেশনটা অনেকে এবারে ফার্স্ট টাইমে হয়ে গেছে না, প্রতিবারে ফার্স্ট টাইমে হচ্ছে না, সেকেন্ড টাইমে হচ্ছে না, হচ্ছে। আপনি সবসময় ব্যর্থতার দিকে তাকাবেন না, সফল যারা হচ্ছে তাদের দিকে তাকাবেন। হ্যাঁ, পরামর্শ নিবেন, যারা ব্যর্থ হচ্ছে তারা কেন ব্যর্থ হচ্ছে সেই পরামর্শটুকু আপনি নিতে পারেন। কিন্তু আপনি সবসময় দেখবেন যারা ফার্স্ট টাইম হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম হয়ে যাচ্ছে, তারা কিভাবে হচ্ছে, তার মানে সে হতে পারলে আপনিও হবেন। যারা 1800 বিজিএস প্রিপারেশন নিতে চান তারা তারা সুন্দর মতো এখন থেকে গুছিয়ে একটা প্রিপারেশন নেন, লেগে থাকতে হবে। মুখে বললে হবে না, অনেকে মুখে বলে আমি জাজ হবো, আমি ম্যাজিস্ট্রেট হবো, জুডিশিয়াল, আবার অনেকে মুখে বললে শান্তি পায়, এরকম হবে না। আপনার কথায় এবং কাজে প্রমাণ করতে হবে আপনি একজন পরিশ্রমী মানুষ। সেটা রাফি, আপনার অনেক কথা ইন্সপায়ার, আপনার কথা শুনে লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখানে শুধু কথা না, আমি যা বলি কিন্তু তা সত্য। এভাবে চললে কিন্তু আপনার আল্লাহর রহমত, পেছনে ফিরে তাকাতে হবে না, আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরো অনেক কথা আছে, আস্তে আস্তে বলবো। এবং আপনাদের কি বলতাম, এটা মানে আমি যখন দিন শেষে ক্লাস শেষ করে বা বিভিন্ন কাজ শেষ করে বাসায় আসতাম, হতাশা আমার মধ্যে আসতো না যে তা না। আমি এই হতাশা আমার ওয়াইফকে কখনো দেখাই নাই, আমার মাকে কখনো দেখাই নাই। আমি সবসময় তাদেরকে দেখাতাম যে আমি জলি মাইন্ডে আছি, আমি খুব উৎফুল্ল আছি, আমি সব ভালো অবস্থানে আছি। কিন্তু আমার সবসময় একটা একটা তাড়া কাজ করতো, এই নামটা কেন আমি লাগাতে পারতেছি না, এই আমার নামের পেছনে আহামরি কিছু না। দেখেন একটা বিষয়, জুডিশিয়ারিতে জাজশিপ বা এই সেই এগুলা কিন্তু অনেক কষ্টদায়ক একটা কাজ, বললাম না, মহা এবং গুরু দায়িত্ব। কিন্তু তারপরেও কেন এটার পিছনে লেগেছিলাম? আমি আল্লাহ থেকে চাইতাম, সবসময় এখনো চাই, আল্লাহ আমাকে এমন সম্মান দিও, আমাকে এমন টাকা দিও যেন তোমাকে স্মরণ করিয়ে দেয়। আমি সবসময় সম্মানটা চাইতাম। এটা আমি কখনো রিজিক দোয়ার মধ্যে কখনো কি চাইতাম না, টাকা পয়সা চাইতাম না, সম্মান চাইতাম, হালাল রিজিক চাইতাম। এই জন্য আল্লাহ তাআলা মনে হয় আমাকে এখনো হারাম খাওয়াই নাই। পারতপক্ষে আমার এখনো মনে নাই আমি হারাম খেয়েছি বলে আমার মনে নেই। আমার প্রতিষ্ঠান হওয়ার পর, প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি কখনোই কারোর উপর জোর জোর জুলুম করে আমি টাকা নিই নাই, এটা কেউ বলতে পারবে না। আমি শুধু তাদেরকে বকাঝকা করতাম তাদের পড়াশোনার জন্য, টাকার জন্য আমি একটা লাইনও আমি কাউকে বলেছি বলে সেটা বলতে পারবে না। এটা আমি সারা জীবন ধরে রাখতে চাই এটা। এবং বলা হচ্ছে, সবসময় বলতাম আল্লাহ সম্মানের মালিক তো তুমি, তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, এটা সবসময় বলতাম আমি। তুমি চাইলে আমাকে সম্মানিত করতে পারো, এই তোমার কোটি কোটি বান্দার মধ্যে, শত শত বান্দার মধ্যে কিন্তু আমাকে চাইলেও তুমি সম্মানিত করতে পারো, আমার গুনার দিকে না তাকিয়ে। এটা বলতাম। এবং সবসময় বলতাম যে কি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমি সবসময় বলতাম আমাকে ধৈর্য দিন। আমি কখনোই কোনো টাকার জন্য অস্থিরতা কাজ করে নাই আমার। এই এই এত টাকা কামাচ্ছে, এই এটা করতেছে, আমার এত টাকা নাই কেন, আমি অস্থির হই নাই। হ্যাঁ, আমি এটা ভাবছি ও যেটা করতেছে সেটা আমার দ্বারাও সম্ভব, ও যেটা কামাচ্ছে সেটা আমিও কামাইতে পারি, কিন্তু আমি অস্থির হওয়া যাবে না, আমার কাজকর্মের মাধ্যমে ওটা আসবে। আমি এটাই ভাবতাম। আমি কখনোই বলতাম না যে কি হতাশ হয়ে যেতাম না, ও মা ও এত টাকা কামাচ্ছে আমি পারতেছি না কেন, ওটা আমি কখনোই ফিল করি নাই, আমি কখনোই আমার মনের মধ্যে আসে নাই। এই যে বলতাম সবসময় আল্লাহকে, শুধু একটা বিষয় সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ সম্মানিত করিস, আমি সম্মানটা তোর থেকে চাই। এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র সম্মান, এখানে আহামরি কিছু না। যাদে যাওয়ার আগে কিন্তু আমরা অনেক টাকা কামাচ্ছি না, কত টাকা কামাইছি, কত টাকা খরচ করছি তার হিসাব নাই আমার। এখনো টাকা কামাচ্ছি, চলে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, নীরবে কিছু দান করে ফেলতেছি, নীরবে। সবকিছু আর ফেসবুকে দেওয়া সম্ভব না, সবকিছু দেখাতে হয় না, দান কিছু নীরবে করতে হয়, আর ইন্সপিরেশনের জন্য কিছু দেখাইতে হয়, এরকম বিষয়। কিন্তু আপনার দানটা যদি শুধু লৌকিক হয়, লোক দেখানো হয়, তাহলে সেটা কিন্তু আল্লাহ কবুল করবে না। কিন্তু আপনার দানটা যদি এরকম হয়, আমার দানের মাধ্যমে আর কেউ ইন্সপিরেশন পাক, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে। তার মানে সবকিছু আপনার দিলের উপর ডিপেন্ড করে, আপনার দিলটা কেমন, আপনার দিলের নিয়তটা কেমন, এটা কিন্তু আপনার ডিপেন্ড করে। এই জন্য সবসময় একটা কথা বলি, শেষবারের মতো, অনেকক্ষণ বক বক করলাম, রমজানের দিনে আপনারা ঘুমাবেন, 1 ঘন্টা হয়ে গেল। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার নিয়ত ক্লিয়ার রাখবেন, দিলটা ক্লিয়ার রাখবেন, পরিশ্রম করে যাবেন। মানুষ কে কি বলে এটা শোনার দরকার নেই, কথা বলার দরকার নেই। আজকে যেই মানুষগুলো আপনার বিরুদ্ধে কথা বলতেছে সেগুলো একটা সময় আপনার পক্ষে কথা বলবে, আপনাকে বুকে জড়িয়ে ধরবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।
শুধুমাত্র কি সময়ের অপেক্ষা। আমরা তো অনেকভাবে ইনডিগনিফাইড হয়েছি, এটা আমরা অন্যদের শেয়ার করব, হয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু সেগুলো মনে রাখার কোনো দরকার নেই। ওরা এই কথাটা বলেছে বিদায় আমরা বুস্ট আপ হয়েছি, আমরা ইন্সপিরেশন পেয়েছি যে ও এটা বলতেছে মানে আমাকে আরো ভালো করতে হবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল বলি, আমি যখন আমার পার্শ্ববর্তী একজন বিসিএস ক্যাডার হয়েছিল, শিক্ষা ক্যাডার, এটা হওয়ার পরে ওইখান থেকে ফোন করে বলছে মানে অমুক বলতেছে তোমার দ্বারা কিছু হবে না, তুমি ওই উকিল হবা, এরকম আমাকে বলতো শুধু, মানে তুমি উকিলে হবা আর কিছু পারবা না, এইগুলা নাকি তোমার দ্বারা সম্ভব না, জজ ম্যাজিস্ট্রেট এগুলা। এই কথাটা সরাসরি ও আমাকে বলতেছে আর কি। নিশ্চয় কথাটা বলছে। আরেকজন বলে কি আমাকে যে তোরা এত বছর পড়াশোনা করছস, কি করতে পারছস, বাড়ি ঘর কিছু করতে পারস নাই, এই কথাটা বলছে। এগুলোকে আমি কখনোই খারাপ হিসাবে নিই নাই। আমি মনে করি হ্যাঁ আমাকে আরো বেশি কাজ করতে হবে। তারা আমাকে উপরের দিকে যাওয়ার জন্য এই কথাগুলো সহযোগিতা করেছে। এখন এগুলোকে আপনি রিভেন্সিভ হিসেবে নিতে পারেন না। তারা এই কথাটা বলেছে কেন, সত্যিকার অর্থে আমার নাই, আমি পারি নাই, সেজন্য সে কথাগুলো বলছে আর কি। আজকে দিনে আমি মনে করি আমার এই সফলতার পেছনে এই কথাগুলো অনেক বেশি কাজ করেছে। এই যে দেখিয়ে দেয়া, অ্যাভয়েড করা, বিভিন্ন টিস করে কথা বলা, এগুলোই কিন্তু কি করেছে এই সফলতার মূল পরিচায়ক, মূল উপাদান। এই জন্য আপনাকে চলার পথে অনেকজন অনেক কথা বলবে, এই এতবার অ্যাডভোকেটশিপ দিচ্ছে হচ্ছে না, এতবার জুডিশিয়ারি দিচ্ছে হচ্ছে না, এর দ্বারা হবে না, এই আসলে এগুলো ফাউ, অনেক ধরনের এগুলো বলতে পারতেছি না আর কি। মানুষের মুখের কথা তো আপনি মুখে তো হাত দিতে পারবেন না, কথা বলার সময় অনেক ধরনের কথাবার্তা বলে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি মনে করি পেছনে তাকানোর সুযোগ নাই, সামনের দিকে এগিয়ে যান। আজকে কঠিন অবস্থানে আছেন, আজকে আপনার ইনকাম নাই, আপনার অর্জন নাই, কিছু নাই, কিন্তু সামনে আসবে, সময় আপনার আসবে। ঠিক আছে, আর সব সময় টাকার জন্য অস্থির হবেন না, কোন একটা রিজিকের জন্য অস্থির হবেন না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। ওই যে বললাম, আপনার নিয়ত ঠিক থাকলে, দিলটা যদি ঠিক থাকে, মন যদি পরিষ্কার থাকে, আল্লাহ তাআলা আপনাকে কোথাও ঠকাবে না। যদিও পার্থিব জীবনে আপনি অনেক জায়গায় ধাক্কা খাবেন, আপনাকে ঠকাবে বিভিন্ন জনে বিভিন্নভাবে, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু দিন শেষে তারা নিজেই ঠকিয়ে যাবে, তারা নিজেই ঠকবে। আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন, আপনি মানসিক শান্তি পাবেন, এটা আমি বিলিভ করি। আপনি যদি কাউকে না ঠকান, আপনি কাউকে কষ্ট না দেন, আপনি কাউকে দুঃখ না দেন, আপনি কখনোই আপনি ঠকবেন না। কিন্তু আপনার জায়গায় আপনাকে রাইট থাকতে হবে, আপনার কাজটা রাইট থাকতে হবে। কারোর সাথে প্রতিযোগিতা দেয়া যাবে না, আরেকজনের কি করছে সেটা দেখার সুযোগ নেই। আপনার কাজটা আপনি করেন, আপনার কাজটা আপনি করেন, আপনার জায়গায় আপনি রাইট। অনেকজনে বলবে যেমন একজন বলে যে যেমন এই মেয়েটা এইভাবে চলাফেরা করতেছে কেন, এইভাবে প্রতিষ্ঠানটা মানে অনেক ধরনের বলতে পারতেছি না আর কি এখন পাবলিকলি। এখন কথা হচ্ছে অনেকজন অনেকভাবে বলবে, দেখার সুযোগ আছে। আপনি একবার ফেল করছেন, দুইবার ফেল করছেন, কি হয়েছে, কথা বলুক, খারাপ কথা বলুক, মন্দ কথা বলুক, এগুলোকে ভালো হিসেবে নেন, প্রতিশোধ পরায়ণ হইেন না, এগুলো ভালো হিসেবে নেন, এগুলোকে একদম উপাদান হিসেবে, মূল পরিচায়ক হিসেবে আপনি নিজের কাজে লাগান, নিজের জীবনে কাজে লাগান। ইনশাল্লাহ একসময় বললাম যে তারা কিন্তু আপনাকে বুকে টেনে নেবেন, আপনাকে, তাদের চেহারা কিন্তু 1 বছরের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এই জিনিসটাকে পরিবর্তন করার জন্য আপনাকে ডেডিকেশন দিতে হবে, আপনি পারবেন। স্যার আমার পাশের বাসার ছোট বোন ফারহানা এবারে সহকারী জজ হয়েছেন, আপনাদের কথা অনেক বলে, আলহামদুলিল্লাহ, ওনাকে অভিনন্দন। যারা বলেছে তাদের আমি একটু চায়ের দাওয়াত দিতে চাই। তারা তো চা খাওয়ায়, এখন সবাইকে খাওয়ায়, ঠিক আছে, আমাদের পক্ষ থেকে খাওয়ায়। তারা আসলে আমাদের আপন বন্ধু, ফরম বন্ধু, ঠিক আছে, তারা আমাদের সত্যিকার অর্থে বন্ধু। এখানে আসলে মূলত তাদেরকে খারাপ ভাবার কিছু নাই, এটা তারা হচ্ছে না বিদায় তো এই কথাটা, তারা মানে আপনি হতে পারছেন না বিদায় তাদের হয়তো খারাপ লাগতেছে, এটা তো হইতে পারে। কেমন, আপনি নেগেটিভলি না নেন, পজিটিভলি নেন। আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারছেন না বিদায়, আপনি সফলতা অর্জন করছেন না বিদায় তারা কথাটা বলতেছে, ঠিক না? হয়তো আপনার ভালো চাই, এই ভালোর দিকে তাকিয়ে হলো তারা এই কথাটা বলে, পেছনের লোকে অনেক কিছু বলবে, এগুলো দেখার সুযোগ নাই। তো আজকে আমার জীবনের, আমি মনে করি আমার ল পড়ার পেছনে এই যে বলে না জীবনের 16 কলা পূর্ণ করা, কি বলে 16 আনা পূর্ণ করা, এটা বলে না,
আমি যেদিন অ্যাডভোকেট হয়েছিলাম সেদিন 8 আনা পূর্ণ করেছি, আর এখন জাজ হয়েছি আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা এখানে 16 আনাই পূর্ণ করেছে। তবে আমি মনে করি জীবনের এখনো আমি 1 আনা পূর্ণ করতে পারি নাই। যেদিন আমি একজন সর্বশ্রেষ্ঠ বিচারক হব মানুষের চোখে, আমি আপনার যারা ন্যায় বিচার প্রত্যাশী তাদের চোখে, আমার মা বাবার চোখে, আমার আত্মীয় স্বজনের চোখে, আমার শুভাকাঙ্ক্ষীদের চোখে, সেই দিনে আমি মনে করবো আমার জীবনের 16 আনাই আমার পূর্ণ হয়েছে। আইন অঙ্গনের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে আমার 16 আনাই এখন পূর্ণ হয়ে গেছে। একটা মানুষের জীবনে চাওয়া থাকে ল পড়ে সে অ্যাডভোকেট হবে, সে জাজ বা বিচারক হবে, ঠিক আছে, অথবা বিচারপতি হবেন। এখন আমি মনে করি আমার জায়গায়, আমার ওই জায়গায় ক্ষেত্রে আমার 16 আনা পূর্ণ হয়েছে, কিন্তু জীবনের এখনো আনা পূর্ণ করতে পারি নাই। সেই আনা পূর্ণ করার ক্ষেত্রে আপনাদের দোয়া দরকার, আপনাদের ভালোবাসা দরকার। যদি মন থেকে দোয়া করেন আমি মনে করি আমার ওই জায়গাটা আমি পূর্ণ করতে পারবো এবং আমার জায়গায় আমি স্থির থাকতে পারবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে। হতাশ হওয়া যাবে না, হতাশাকে বিদায় দিন। 2 মাসের জন্য একদম নিজের মতো করে সময়টাকে বানিয়ে নিন, নিজের মতো করে। পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, আসলে অনেকের কমেন্টটা পড়া হয়নি, আমি পরবর্তীতে দেখে নেব ইনশাল্লাহ। তো সবার থেকে আজকে এতটুক, বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই এভিডেন্সের সাক্ষ্য আইনের 2য় পর্ব ক্লাস নিয়ে। তো ততদিন ভালো থাকবেন এবং মুনাজাতের মধ্যে আমাকে একটু রাখবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। এই মানুষগুলো আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। আমার ওয়াইফের কথা বলতে গেলে আমার জীবনে একটা ডায়েরি হবে, মানে একটা গল্প হবে। এটা বলতে চাই না, আমি ওয়াইফ সম্পর্কে কথাবার্তা লিখি না ফেসবুকে, কিন্তু এই মেয়েটার অবদান লাইফে আমি প্রতি মুহূর্তে আমি স্মরণ করি। একটা মানুষের জীবনে ভালো সঙ্গী থাকলে আর কিছু লাগে না। একটা মানুষের জীবনে শুধু ভালো সঙ্গী, শুধু এখানে পড়াশোনার জন্য, সফলতার জন্য না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওর যে কি দরকার একটা মানুষের জীবনে পরিবর্তন করার জন্য। তো এই আমার মানুষটাই হচ্ছে সেই মানুষ। আমি তার জন্য দোয়া করি। এবং আমি এতটুকু সময়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে বলে আমার ওয়াইফের প্রতি আমি কতটুকু সন্তুষ্ট, আমি আল্লাহকে উত্তর দিব, আল্লাহ আমি 100% সন্তুষ্ট। একটা মানুষের উপর যত পার্সেন্ট, ফুল পার্সেন্ট স্যাটিসফাইড হওয়া যায়, আমি তার উপর ততটুকু সন্তুষ্ট। তো এই মানুষটার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া থাকলো, আপনাদের জন্য ভালোবাসা থাকলো। সবসময় দোয়া করি যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। আর যেহেতু জজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্ট ঘুরতে হবে, এটা এখন থেকেই আমাদের মানে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। যেহেতু জাজ হয়েছি, ঘুরতে তো হবেই। 64 ডিস্ট্রিক্টের মধ্যে অনেক ডিস্ট্রিক্ট আপনার ঘুরতে হবে, মানে আমার ঘুরতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে কারো না কারো সাথে দেখা হয়ে যাবে, অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়ে যাবে। কখনো পথে দেখা পড়লে অবশ্যই কথা বলবেন, কথা হবে ইনশাল্লাহ। তো আপনার কথাগুলো আমার জন্য টনিক হিসেবে কাজ করে। আলহামদুলিল্লাহ, হতাশ হয়ে পড়ছিলাম, দোয়া চাই না। হতাশ হয়ে যাবে না, হতাশ হওয়া যাবে না। আপনি সহজে দোয়া করি, বিপদ আপদ থেকে রক্ষা করেন। আলহামদুলিল্লাহ, শারমিন সুলতান, তামান আলম তন্নি এবং শিল্পী আক্তার, সবার প্রতি ভালোবাসা জানিয়ে এবং এবং সবার প্রতি বুঝতে হবে আমাদের ভাবি, আল্লাহ আপনাকে হাসির মধ্যে নিয়ে পড়ে। আলহামদুলিল্লাহ ভাই, এটাই চাই যেন আল্লাহর কাছে, যেদিন আমাদের সকল বিচারকের বিচারক হচ্ছেন আল্লাহ তাআলা, তাই না? উনি তো সর্ব মহৎ এবং বিজ্ঞ বিচারক। সেই বিচারকের সামনে যেন মাথা নিচু করে থাকতে না হয়, সেই দোয়াটা করবেন, আর কিছু চাই না। তো সবার প্রতি দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন। দেখা হবে সুন, গ্রুপের মধ্যে দেখা হবে এবং পাবলিকলি দেখা হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।